নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। গলার আওয়াজ শুনে বুঝতেই পারছেন ঠান্ডা লেগে একেবারে গলার অবস্থা খুবই খারাপ। তবুও আপনাদের জন্য নিয়ে এলাম একটি টান টান ক্রাইম থ্রিলার গল্প। লেখিকা শাশ্বতী চৌধুরীর একটি ক্রাইম থ্রিলার উপন্যাস ডার্টি গেম। শাশ্বতী চৌধুরীর জন্ম উত্তর কলকাতায়। মিশনারি ভাবধারায় দীক্ষিতা এবং সাংস্কৃতিক জগতে বড় হয়ে ওঠা। বিবাহিত জীবনে স্বামীর কর্মসূত্রে দেশ বিদেশে বিভিন্ন স্থানে বসবাসের সুযোগ লেখিকাকে এনে দিয়েছে বহু সাংস্কৃতিক অভিজ্ঞতা। লেখিকার কিছু উল্লেখিত বই যথাক্রমে ঝালমুড়ি, আনন্দ মল্লার, স্পাই থ্রিলার রিজু সিরিজ, রিজু দ্য স্পাই, লেয়ার্স অফ অনিয়ন, সিআইডি অরিত্র, পাপ, নন্দন কাহিনী, র্যাপচ্যাক পালা এবং অন্যান্য। এই উপন্যাসটি প্রকাশিত হয়েছিল আমি আমার মতন শারদিয়া পত্রিকায়। তবে বেশি দেরি করব না, আজকের গল্পটি শুরু করব। তবে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, কারণ আমরা আপনাদের জন্য এমনই টান টান থ্রিলার গল্প নিয়ে আসতে থাকি। আর সাবস্ক্রিপশনটা কিন্তু ফ্রি, তবে আপনাদের এক একটি সাবস্ক্রিপশন আমাদের জন্য কিন্তু খুবই মূল্যবান। তাতে আমরা উদ্বুদ্ধ হই এবং সাহস পাই আরও ভালো ভালো গল্প নিয়ে আসার জন্য। এবং গল্পগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাতে আমরা আরও ভালো উপস্থাপনা আপনাদের কাছে নিয়ে আসতে পারব। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি সন্তু। তাহলে বেশি দেরি না করে শুরু করছি লেখিকা শাশ্বতী চৌধুরীর ক্রাইম থ্রিলার উপন্যাস ডার্টি গেম। বেলঘড়িয়া থানায় একটা কেস ঢুকেছে। রেলে কাটা এবং বিভৎস চেহারার একটা বাচ্চার বডি পাওয়া গেছে। বছর বড়জোর 6-7 হবে। একটা ইজের ছাড়া বাচ্চাটার পরনে আর কোনো কাপড় নেই। স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করে বাচ্চাটির সম্পর্কে কিছু জানা যায়নি। আপাতত বডিটাকে পোস্টমর্টমে পাঠানো হয়েছে। বাচ্চাটির পরিচয় পাওয়া জরুরি, তাই বডির ছবি বিভিন্ন থানায় সার্কুলেট করে দিয়েছে বেলঘড়িয়া থানার ইন্সপেক্টর ইনচার্জ স্বপন তালুকদার। এছাড়াও কিছু পোস্টার বানিয়ে লোকাল জায়গার দেওয়ালে দেওয়ালে সেঁটে দেওয়ার কথা ভেবেছে স্বপন। কিন্তু সমস্যা হলো রেলে কাটা বিভৎস বডির ছবি এভাবে পাবলিকলি দিতেও অস্বস্তি হচ্ছে খুব। বাচ্চাটার মুখের অংশ প্রায় নেই বললেই চলে। রেলের চাকার তলায় পড়ে সব ছিন্ন ভিন্ন হয়ে ছিটকে গেছে। অতএব চেনার কোনো উপায় নেই। সাব ইন্সপেক্টর তাপস কলকাতা পুলিশের ওয়েবসাইটে রিসেন্ট আপডেটেড বাচ্চা নিখোঁজের ডায়েরির লিস্ট ধরে খুঁজে চলেছে, যদি কোনো খবর পাওয়া যায়। পোস্টমর্টমের রিপোর্ট কি বলে এখন তার অপেক্ষা। বরানগরের সান্যাল ভবন থমথম করছে। দিন 2 ধরে সান্যাল বাড়ির প্রদীপের সলতে বুবলাইকে পাওয়া যাচ্ছে না। মিলি আছাড়ি পিছাড়ি কাঁদছে। মিলি অনিন্দর একমাত্র সন্তান বুবলাই। অনিন্দ সান্যাল সারাদিন বাড়ি আর পুলিশ স্টেশন করে চলেছে। দিনের অনেকটা অংশই এখন পুলিশ স্টেশনে কাটছে। তার মধ্যে খবর এলো কাঁদতে কাঁদতে বারবার জ্ঞান হারিয়ে ফেলছে মিলি। তড়িঘড়ি ডাক্তার বিকাশ চক্রবর্তীকে ফোন করে অনিন্দ। বিকাশ চক্রবর্তী শুধুমাত্র সান্যাল পরিবারের হাউস ফিজিশিয়ান নন, পারিবারিক বন্ধুও বটে। এই মুহূর্তে অনিন্দর পক্ষে থানা ছেড়ে বেরোনো সম্ভব নয়। মিলির বেহাল অবস্থা আপাতত বিকাশই সামলে নেবে, এই ভরসা আছে অনিন্দর। অফিসার, বোঝার চেষ্টা করুন প্লিজ। বুবলাই অসুস্থ, ছেলেটা 2 দিন ধরে নিখোঁজ। এখনো একটাও খবর পেলাম না আমরা। কিছু করুন প্লিজ। বরানগর থানার আইসি অনিক দত্ত সান্ত্বনা দেয় অনিন্দকে। 2 দিন ধরে হন্যে হয়ে খুঁজেও বুবলাইয়ের মিসিং হওয়ার কোনো সূত্র পাওয়া যায়নি। ছেলেটা স্কুল থেকে কিভাবে গায়েব হয়ে গেল সেটাই চরম আশ্চর্য ঘটনা। স্কুলের টিচার থেকে দারোয়ান সকলকে জেরার পর জেরা করেও কোনো সূত্র পাওয়া যায়নি। দারোয়ানের বক্তব্য, প্রপার আইডেন্টিটি কার্ড দেখে তবেই সে বাচ্চা ছাড়ে। বুবলাইয়ের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। অথচ অনিন্দের ড্রাইভার যাদব রোজের মতোই স্কুলে পৌঁছেছিল। আই কার্ড দেখাতেই দারোয়ান জানায় বুবলাই কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছে। পুলিশ অফিসার যাদবকে একাধিকবার জেরা করেছে।
কিন্তু যাদবের একরা। সে জানিয়েছে প্রতিদিন যে সময় বুবলাইকে আনতে যায় সেদিন তার মিনিট 10 বেশি সময় লেগেছিল, কারণ গাড়ির টায়ার পাংচার হয়ে যাওয়াতে টায়ার চেঞ্জ করতে ওই সময়টা লেগেছিল তার। বুবলাই আর 5টা সাধারণ বাচ্চার মতো নয়, সে অসুস্থ। স্বাভাবিক কাজে তার প্রয়োজনের তুলনায় একটু বেশি সময় লাগে, তাই সে ধীরে সুস্থে সময় নিয়ে বোধহয় রোজ স্কুল থেকে বেরোয়। যাদব সেইভাবে সময় নির্ধারণ করে রোজ স্কুলের গেটে হাজির হয়ে যায় ছুটির সময়। সেদিন মাত্র 10 মিনিট দেরি হয়েছিল, তার মধ্যেই বুবলাই নিখোঁজ। গেল কোথায় ছেলেটা? কে নিয়ে গেল তাকে? ডুপ্লিকেট আই কার্ডই বা তৈরি করল কে? হাজারো প্রশ্নের সাথে লড়াই করে চলেছে সান্যাল পরিবার গত 2 দিন ধরে। আপনি শিওর? 100 ভাগ। বাচ্চাটা রেলে কাটা পড়ার আগেই মারা গেছিল। অন্তত 10-12 ঘন্টা আগে তো হবেই। মুখটা একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। সো স্যাড। ওটা ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে যাতে আইডেন্টিফাই না করা যায়। রাতের অন্ধকারে বডি এমনভাবে রেল লাইনে ফেলে রেখেছিল যাতে কাক ভরে ট্রেন গেলে একেবারে মুখের উপর দিয়ে যায়। বাচ্চাটা লোকাল বলেও তো মনে হচ্ছে না। হ্যাঁ, যথেষ্ট ভালো ঘরের ছেলে। খুব সম্প্রতি একটি অপারেশনও হয়েছে। কি অপারেশন? আমি রিপোর্টে সব মেনশন করে দিয়েছি। বাচ্চাটার পরিচয় পেতে এবার অসুবিধে হবে না আপনার। একটু ক্লিয়ারলি বলুন ডক্টর। বাচ্চাটার বয়স আন্দাজ 6 বা 6.5 আশেপাশে। ওর বাম পায়ের গোড়ালি ডিফর্মেটিভ। ডাক্তারি ভাষায় একে বলে অ্যাঙ্কেল ভালগার ডিফর্মিটি। পা বাঁকা হয়। রোগটা যন্ত্রণাদায়ক। অনেকে ঠিক করে জুতো পরতে পারে না, হাঁটা চলা করতেও সমস্যা হয়। বাচ্চাটা হাঁটতে পারতো না? পারতো। ওর সমস্যা দূর করার জন্যই অপারেশন হয়েছে সম্প্রতি। বছর খানেক হবে ম্যাক্সিমাম। পরিচয় পাওয়ার ব্যাপারে কি যেন বলছিলেন তখন? সেই প্রসঙ্গে আসি। এই অপারেশনে পা ঠিক করার জন্য নির্দিষ্ট ধরনের স্ক্রু, পিন ইত্যাদি ব্যবহার করা থাকে। আমি একটা 3.5 mm ম্যালিওলার স্ক্রু পেয়েছি, 25 mm লেন্থ। এই স্ক্রুয়ের কোম্পানি আর ব্যাচ নম্বর আপনাকে হেল্প করবে বাচ্চাটার পরিচয় পেতে। এক্সেলেন্ট। কোন হসপিটালে এই ব্যাচ নম্বরের স্ক্রু সাপ্লাই হয়েছে আর কার বডিতে ইমপ্লান্ট করা হয়েছে সেটা এবার খুব সহজেই পাওয়া যাবে। থ্যাংক ইউ ডক্টর। রিপোর্টে সব ডিটেলস মেনশন করা আছে। স্ক্রু আপাতত আপনার জিম্মায়। বাচ্চাটা সম্ভবত খুঁড়িয়ে খুঁড়িয়ে বা পা টেনে হাঁটত। অপারেশনের পরেও? হ্যাঁ, অপারেশনের পরে। সবটা কি আর ওপরওয়ালার মতো নিখুঁত হয়? কি বলেন? যথার্থই বলেছেন। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ ভেরি মাচ। পোস্টমর্টেম রিপোর্ট নিতে স্বপন নিজেই এসেছিল। ম্যালিওলার স্ক্রু যে হাসপাতালে সাপ্লাই হয়েছিল সেটার খোঁজ পেতে খুব বেশি দেরি হয়নি স্বপন আর তাপসের। 2-2 4 করে তারা বিস্ময়ে হতবাক হয়ে গেছে। পয়সাওয়ালা ঘরের বাচ্চার এমন করুণ পরিণতি। গায়ের জামা কাপড়টাও গায়েব। এই দুনিয়ায় বোধহয় সবই সম্ভব। আপাতত তারা এসেছে বরানগরের মৃত বাচ্চাটির বিশাল বাগান ঘেরা বাড়িতে। স্বপন তালুকদারের মুখে সবকিছু শোনার পর মিলি এবং অনিন্দ এক প্রকার বোবা হয়ে গেছে। পরস্পরের দিকে তাকিয়ে সান্ত্বনা খুঁজে বেড়াতে থাকে তারা। এই মিথ্যে অফিসাররা যা বলছে তা সর্বৈব মিথ্যে। বুবলাই নেই এ বিশ্বাস করা ভীষণ রকম অসম্ভব। স্বপন বেলঘড়িয়া থানার আইসি। তিনি আগে যোগাযোগ করেছেন বরানগর থানার অফিসার ইনচার্জ অনিক দত্তের সাথে। পেশাগত কারণেই দুজনের পূর্ব পরিচয় আছে। কেসটি যথেষ্ট সংবেদনশীল, তাই দুজনে মিলে উপস্থিত হয়েছেন সান্যাল বাড়িতে। সমস্ত প্রমাণপত্র দেখে অবিশ্বাসের জায়গা থাকে না যে আইডেন্টিফাইড বডি আর কারণ নয়, বুবলাইয়ের। মিলি ফ্যাল ফ্যাল করে অফিসারের হাতে ধরা প্লাস্টিকের থলের ভেতরে রাখা স্ক্রুয়ের দিকে তাকিয়ে আছে। কাঁদতে ভুলে গেছে সে। বুকে ভীষণ চাপা লাগছে অনিন্দর। তবুও সে প্রস্তুত হয় বুবলাইয়ের নিষ্প্রাণ দেহকে একবার চোখে দেখার জন্য। মিলির কাঁধে হাত রাখে সে। মিলিকেও তো যেতে হবে একমাত্র সন্তানের কাঁটা ছেঁড়া দেহটা দেখার জন্য। আইডেন্টিটি কার্ড জাল করা হয়েছে, এটা তো বোঝাই যাচ্ছে। যে বুবাইকে স্কুল থেকে কালেক্ট করেছে সে পরিবারের ভেতরই কেউ, ফর শিওর।
মিস্টার স্যানিয়াল কিংবা আপনাদের সকলের খুব পরিচিত কেউ, না হলে বাচ্চা তার সঙ্গে যেত না। অনিন্দর মাথা কাজ করছে না। কে, কেন, কি জন্য, এই প্রশ্নগুলো কেমন যেন মাথার ভেতরে তাণ্ডব করে চলেছে। কপালের দুপাশ দপদপ করছে। স্বপন তালুকদার এবং অনিক দত্ত দুজনেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে অনিন্দর দিকে। অনিন্দর সামনে ওদের মুখগুলো ক্রমে ঝাপসা হয়ে আসছে। বুবলার ভয়ানক দর্শন শরীরটা দেখার পর কিছুতেই নিজেকে সামলে রাখতে পারছে না অনিন্দ। বুবলাই সান্যাল পরিবারের প্রদীপের সলতে আদর আবদারে একটু একটু করে বড় হয়ে ওঠা ছেলের এত ভয়ঙ্কর মৃত্যু কি কোনো বাবা মা সহ্য করতে পারে? মিলি জ্ঞান হারিয়ে ফেলেছিল। অনেক কষ্টে সামলানো গেছে তাকে। আপাতত বিকাশ মিলিকে নিয়ে বাড়ি ফিরে গেছে, কিন্তু অনিন্দকে তো শক্ত থাকতেই হবে। এ খুনের কিনারা তাকে করতেই হবে। তাই সে এখন থানার 2 অফিসারের মুখোমুখি বসে আছে, তাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। মিস্টার সানিয়াল, আপনি কি অসুস্থ বোধ করছেন? একটু জল খান। অনিন্দ চোখ মুখের অবস্থা একেবারেই ভালো ঠেকছে না। দেখে মনে হচ্ছে জ্ঞান হারিয়ে ফেলতে পারে যে কোনো সময়। অনিক দত্ত ঝটপট অনিন্দের চোখে মুখে জলের ঝাপটা দেয়। স্বপন জলের গ্লাস এগিয়ে দেয়। জল খেয়ে একটু স্থির হয়ে বসে অনিন্দ। অনিন্দ উত্তর দেয় না। তার মনে এখন একটাই প্রশ্ন, কে বুবলায়ের আই কার্ড নকল করতে গেল আর কেন করলো? আই এম রিয়েলি ভেরি সরি মিস্টার সান্যাল, এইরকম মানসিক অবস্থায় আপনাকে এত প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। আমি ঠিক আছি, একদম ঠিক আছি। আচ্ছা, একটা কাজ করুন, একটু গরম চা খান, ভালো বোধ করবেন। মিস্টার সান্যাল, আপনি চাইলে আপনার বাড়িতে গিয়েও আমরা... কথা এখানেই হোক অফিসার। দেখলেন তো মিলির অবস্থা। বাড়িতে এসব আর চাইছি না এই মুহূর্তে। বুঝতে পারছি। আচ্ছা, একটা কথা বলুন তো, বুবলাইয়ের স্কুলের আই কার্ডটা কোথায় থাকে? বাড়িতে নিশ্চয়ই। 2টো কার্ড দেয় স্কুল থেকে, একটা বাড়িতে থাকে, একটা অফিসে আমার ডেস্কে। অফিসে কেন? ব্যবসার কাজে শহর জুড়ে ঘুরতে হয় আমাকে। গাড়ি আমার সাথেই থাকে আর যাদবও অফিসে থাকে। টাইম মতো যাদব বুবলাইকে নিয়ে বাড়ি পৌঁছে দিয়ে আবার অফিসে ফেরত আসে। ও জানে কার্ড কোথায় থাকে। যাদব নিজেই নিয়ে নেয় রোজ আর ফেরার পর রেখেও দেয়। যাদব কতটা বিশ্বাসী? 100 ভাগেরও বেশি। ছেলেটা সৎ। যাদব কিন্তু সেদিন 10 মিনিট লেটে স্কুলে পৌঁছেছিল। জানি অফিসার, টায়ার পাঞ্চার হয়ে গিয়েছিল। যাদব মিথ্যে বলেনি। আচ্ছা, আপনার ডেস্কে যে আই কার্ডটা থাকে সেটা আপনি ছাড়া আর কে কে জানে আপনার অফিসে? অনেকেই জানে। আমার কেবিনে ছোট বড় মিটিং আলোচনা চলতেই থাকে। যাদব টাইম মতো এসে ডেস্ক খুলে কার্ড নিয়ে যায়, রেখে দেয়। এটা তো কমন সিন, সবাই অলমোস্ট জানে। আপনার কি কাউকে সন্দেহ হয় অফিসে কিংবা বাড়িতে? বাড়িতে কে এমন করবে? দেখুন অফিসার, বাড়িতে আমি, মিলি, বুবাই ছাড়া আছেন আমার বৃদ্ধা মা, ওর দেখভাল করার জন্য একজন 24 ঘন্টার আয়া, আর একটা সর্বক্ষণের কাজের মেয়ে নাম মল্লিকা। সে অনেক বছর ধরেই আছে। বুবলাইকে কোলে পিঠে বড় করেছে সে। আর একজন মালি আছে, সে সপ্তাহে 2বার আসে, বাগানের পরিচর্যা করে, আবার চলে যায়। রোজ গাছে জল দেবার কাজ মল্লিকা আর মিলি করে। এদের মধ্যে আমি কাকে সন্দেহ করব বলুন? অফিসে কোনো ঝামেলা বা কারোর সাথে মতান্তর? দেখুন, কাজে কমে তো গোলমাল ঝামেলা থাকবেই, তাই না? সম্প্রতি কি কিছু হয়েছে? না, খুব সম্প্রতি কিছু হয়নি, তবে মাস 5 আগে একটা বড় সড়ো ঝামেলা হয়েছিল অফিসে। ইয়ার এন্ডের টাইমে কি চাপ থাকে জানেন তো আপনারা। আমি প্রফেশনাল এক্সপার্ট দিয়ে অডিট করাই প্রতি বছর। এবারে একটা অদ্ভুত গোলমাল ধরা পড়ল হিসাব নিকাশ করতে গিয়ে। কিরকম ব্যাপার? বেশ কিছু টাকার হিসেব পাচ্ছিলাম না আমরা। অ্যামাউন্টটা খারাপ নয়, প্রায় 1,30,000। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, কোনো জায়গাতেই হিসেবের কোনো গরমিল নজরে আসেনি, অথচ 30 লাখ টাকা জাস্ট হাওয়ায় মিলিয়ে গেছে। অফিসেরই কেউ সরিয়েছে তাহলে? সন্দেহ তো সেটাই হয়, তবে যেই সরাক, ব্যাপারটা নিশ্চয়ই একদিনে হয়নি। তবে সে কিন্তু হিসাব মিলানোরও বিলকুল চেষ্টা করেনি। হয়তো মিলিয়ে উঠতে পারিনি। হ্যাঁ, অসম্ভব নয়, সেটাও হতে পারে। আমাদের পেপার ওয়ার্ক বেশ স্ট্রং। প্রতিটি জিনিসের কেনা বেচার পাকা হিসেব রাখি আমরা। তারপর কি হলো?
অ্যাকাউন্টেন্ট সুদীপ্তকে ধরলাম আমরা, ওরই তত্ত্বাবধানে সব কিছু থাকে, অতএব ওরই কৈফিয়ত দেওয়ার কথা। কিন্তু সুদীপ্তর কাছে কোনো সঠিক উত্তর ছিল না। অগত্যা এনকোয়ারি করলাম আমরা নিজেরাই। ফাইনাল মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হলো সুদীপ্তকে ফায়ার করা হবে। চুরি কে করেছে সেটা প্রমাণ করতে পারলাম না ঠিকই, কিন্তু সুদীপ্ত ওর দায় তো এড়িয়ে যেতে পারে না। এত টাকার ঘাপলা! আপনি পুলিশে রিপোর্ট করলেন না কেন? ফ্র্যাঙ্কলি স্পিকিং সেটা চাইনি আমরা। সুদীপ্তরা 3 পুরুষ ধরে আমাদের এই প্রকাশনা ব্যবসার হিসেবপত্র দেখার কাজ করছে। সুদীপ্তর বাবা দাদু আমাদের ব্যবসার প্রসারে প্রচুর সাহায্য করেছে। প্রকাশনী ব্যবসা দাঁড়ানোর পিছনে ওদেরও প্রচুর অবদান আছে। আমি ভাবতে পারিনি সুদীপ্ত এই কাজ করতে পারে। তাছাড়া সব কিছু কি আর টাকা দিয়ে বিচার করা হয় অফিসার? তাই আর পুলিশি ঝামেলা কাঁধে নিতে চাইনি। এছাড়াও আপনারা তো বোঝেন ব্যবসা গুড উইলে চলে। আমরা ভেতরের ঝামেলা বাইরে পৌঁছাক সেটা চাইনি। পুলিশ কেস হলে ব্যাপারটা অনেক দূর গড়াতে পারত। তাহলে সুদীপ্ত সাসপেক্ট হতে পারে বলছেন? কে জানে অফিসার, এমনি তো গো বেচারা টাইপের দেখতে। বুবলাইকে ভালোই বাসত। বুবলাইও পছন্দ করতো সুদীপ্তকে। ও এমন ভয়ানক কাজ করবে বিশ্বাস করা মুশকিল। আপনি সুদীপ্ত ঠিকানার ফোন নাম্বারটা দেবেন? হ্যাঁ, ফোন নাম্বার এখনই দিয়ে দিচ্ছি। ঠিকানা অফিস থেকে কালেক্ট করে পাঠাতে পারবো আপনাকে। আর কাউকে কি সন্দেহ হয় মিস্টার সান্যাল আপনার? একবার একটু ভেবে বলুন তো আমায়। কি বলি বলুন তো, কাকে সন্দেহ করব? পুরনো পাবলিকেশনের ব্যবসা আমাদের, দাদুর আমল থেকে চলছে এই ব্যবসা। বাবা মারা যাওয়ার পর থেকে অফিসিয়ালি সব দায়িত্ব আমার উপর। আমি একা সন্তান, সুতরাং ব্যবসা বা সম্পত্তি নিয়ে পরিবারের মধ্যে কারোর সাথে সমস্যা থাকবে তাও নয়। আর আমার পরে সব কিছু তো বুবলায়েরই, তাই না? গলা ধরে আসছে অনিন্দের। সে আর কথা বলতে পারে না। হাতের তালুর উপরে টপ টপ করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে। অনিক দত্ত সময় দেয় অনিন্দকে। বুবলাইয়ের কেস এখন বরানগর থানার আন্ডারে, তবে ব্যক্তিগত পরিচয়ের সুবাদে স্বপন যে কোনো দরকারে অনিকের পাশে থাকবে বলে কথা দিয়েছে। ঠিকানা পাওয়া মাত্রই অনিক 2 জন পুলিশ সহ উপস্থিত হয়েছে সুদীপ্তর ফ্ল্যাটের সামনে। ফোন নাম্বার আগেই ট্র্যাকিংয়ে দেওয়া হয়েছে। অনিক যা আন্দাজ করেছিল ঠিক তাই হয়েছে। সুদীপ্তর দরজায় একটি বড় তালা ঝোলানো। প্রতিবেশীদের কাছ থেকে খোঁজ নিয়ে জানা গেল গত 2 দিন ধরে সুদীপ্ত বাড়ি ফেরেনি। অনেকের প্রশ্নের উত্তরে পাশের ফ্ল্যাটের বাসিন্দা জানায় সুদীপ্তর এক দাদা কাম বন্ধু থাকে উড়িষ্যাতে। মাঝে মাঝে সে তার কাছে যায়, হয়তো সেখানেই গেছে। অনেক সুদীপ্তর ঘরে তালা ভাঙার নির্দেশ দিল। পরিস্থিতি কোন দিকে যেতে পারে সেটা অনুধাবন করে আগে থেকেই সার্চ ওয়ারেন্ট ব্যবস্থা করে রেখেছিল সে। 2 কামরার একটি বাসস্থান, ছোট একটি ডাইনিং হল, ততোধিক ছোট একটি কিচেন এবং বাথরুম। 2টি ঘরের একটিতে বিছানা, আলমারি ইত্যাদির ব্যবস্থা আছে। অন্য একটি ঘরে চেয়ার টেবিল পাতা আছে এবং সামান্য কিছু সাংসারিক সরঞ্জাম ঘরের কোণে রাখা আছে। সুদীপ্ত বিপত্নিক, কলকাতায় সে একাই থাকে। মাঝে মাঝে ওই দাদা সপরিবারে আসে ভাইয়ের কাছে। সুদীপ্তর বাড়ি সার্চ করে একমাত্র টেবিলের উপরে জমে থাকা কাগজের স্তূপ ছাড়া আর কিছুই পাওয়া গেল না। অনেক কাগজগুলো নাড়াচাড়া করে বুঝল এগুলো সান্যাল প্রকাশনীর অফিসিয়াল পেপার, কিন্তু পুরনো ডকুমেন্টস এবং হিসাবের কাগজপত্র। সঙ্গী পুলিশ তার নির্দেশে কাগজগুলি নিয়ে নিল সাথে। বেরোনোর সময় অনেক ফ্ল্যাট সিল করে দিয়ে গেল। প্রতিবেশীদের বলে রাখা হলো সুদীপ্ত ফিরলে অবশ্যই যেন তাকে খবর দেওয়া হয় এবং পুলিশের অনুমতি ছাড়া কেউ সিল ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করলে সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হবে। দিন 2 মাথায় সুদীপ্তর ফোনের সমস্ত কল রেকর্ড এসে পৌঁছল অনিকের হাতে। ইতিমধ্যে জিপিএস ট্র্যাক করে সুদীপ্তর ফোনটি হাইওয়েতে একটি ট্রাকের মধ্যে পাওয়া গেছে, কিন্তু সুদীপ্তর কোনো খবর নেই। সম্ভবত পুলিশের মনোযোগ ঘোরানোর জন্যই ট্রাকে ফোন ছুঁড়ে ফেলা হয়েছিল। অনেক কল রেকর্ড চেক করতে থাকে। লাস্ট কল হয়েছে 2 দিন আগে। তারপর সুদীপ্তর খোঁজ পেতে পরিচিত প্রতিবেশী অনিন্দ এবং পুলিশের তরফ থেকেই মিসড কলের লিস্ট দেখা গেছে। রেকর্ড চেক করতে করতে একটা অদ্ভুত জিনিস নজরে এলো অনিকের। 2.5 সপ্তাহ আগে অনিন্দ সান্যালের সাথে প্রায় 38 মিনিট ধরে কথা বলেছে সুদীপ্ত, এবং ফোন কলটি অনিন্দর তরফ থেকে এসেছে।
অথচ 4-5 মাস আগে সুদীপ্তকে স্যাক করা হয় প্রকাশনী থেকে, এবং অনিন্দর বক্তব্য অনুযায়ী তারপর সে কখনোই সুদীপ্তর সাথে কথা বলেনি। সুদীপ্ত পরে অফিসে এসে দেখা করার চেষ্টা করলেও তাকে অফিসের গেট থেকেই বিদায় জানানো হয়েছে। অনেকের ভ্রু কুঁচকে ওঠে। অনিন্দ সান্যাল নিশ্চয়ই কিছু গোপন করছে। দেরি না করে সান্যাল প্রকাশনীর অফিস থেকে বিগত 5 মাসের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার জন্য লোক পাঠিয়ে দেয় সে। পাশাপাশি সান্যাল প্রকাশনীর অফিসের ঠিক উল্টো দিকে একটি বড় নামকরা শাড়ির দোকানের প্রবেশপথের ক্যামেরার ফুটেজও কালেক্ট করে আনতে নির্দেশ দেয়। এইবার উল্টো খাতে ভাববার সময় এসেছে। সান্যাল বাড়ি ইদানিং সবসময়ই প্রায় আত্মীয়, কুটুম্ব, পরিচিত, প্রতিবেশীতে সরগরম হয়ে থাকে। অপঘাতে মৃত্যু বলে 4 দিনের মাথায় কাজ সম্পূর্ণ হবার কথা। বুবলায় দেহ পেতে পেতে সে সময়টুকুও পেরিয়ে গেছে। অনিন্দ তার শ্যালকের আসার অপেক্ষা করতে চেয়েছিল। শ্যালক সাউথ আফ্রিকার বাসিন্দা, কিন্তু ক্ষতবিক্ষত দেহের ক্রমপচনশীল হয়ে ওঠার সম্ভাবনার কথা মাথায় রেখেই আগেই সৎকারের ব্যবস্থা করা হয়েছে। অনিন্দ তার মায়ের ইচ্ছায় একটি শোকসভার আয়োজন করেছে বাড়িতে। বসার ঘরে এক কোণে বুবলার হাসি মুখের একটি ছবিতে মালা পরিয়ে খুব যত্ন করে সাজিয়েছেন অনিন্দর মা। কিন্তু মিলি কিছুতেই ছবিটার গলায় মালা আর কপালে চন্দনের ফোঁটা সহ্য করতে পারছে না। বসার ঘরে আত্মীয়দের জমায়েত থাকলেও সে দোতলায় তার নিজের ঘরে বুবলার খেলনা, বইখাতা, ছবি আঁকড়ে পাথরের মতন বসে আছে। ডাক্তার বিকাশ দত্ত জানিয়েছেন মিলিকে এখন যেন কোনো ব্যাপারে জোর না করা হয়। বিকাশ রোজ একবার করে ভিজিট করেন মিলিকে। ব্যবহারে অসঙ্গতি না থাকলেও মিলির মানসিক স্বাস্থ্যের অবস্থা একেবারেই ভালো নয় বলে জানিয়েছেন বিকাশ। অনিন্দ ডাইনিংয়ের এক কোণে বসে মোবাইলে ইমেল চেক করছিল। অনেকগুলি গুরুত্বপূর্ণ ইমেলের উত্তর দেওয়া হয়ে ওঠেনি এখনো। সময় সুযোগের অভাবে এবং মনের অস্থিরতার কারণে ব্যবসার কোনো কাজই ঠিকভাবে করে উঠতে পারছে না সে। প্রয়োজনীয় মেলগুলির অন্তত 1-2টি লাইনে হলেও উত্তর দেওয়ার দরকার। অনিন্দ সেই কাজে ব্যস্ত হয়ে পড়ল। এই সময় মিঠে আওয়াজ তুলে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ ঢুকল। আঙুলের ছোঁয়ায় দুম করে খুলে গেল সেটি। জিভে চুপ করে একটা আওয়াজ তুলল অনিন্দ। খুব জরুরি একটি উত্তর লিখেছিল সে। হোয়াটসঅ্যাপ মেসেজটি একটি অচেনা নাম্বার থেকে এসেছে। মেইল বক্সে ফিরতে গিয়েও এক মুহূর্ত থমকাল অনিন্দ। একটি ছবি এসেছে মেসেজে। ছবিটি দেখতে দেখতে সোজা হয়ে বসল অনিন্দ। ছবিটিতে দেখা যাচ্ছে অনিন্দ একজনের সাথে কথা বলছে। দুজনের অবয়ব এবং চেহারা স্পষ্ট। ছবিটি দেখা মাত্রই অনিন্দ শরীর খারাপ করতে শুরু করল। ভীষণভাবে মাথার ভেতরে কে যেন হাতুড়ি পেটাচ্ছে। দ্রুত নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করল সে। অচেনা নাম্বারটিতে একটি মেসেজ পাঠালো সে। অপেক্ষা করে চলেছে অনিন্দ। কোনো উত্তর নেই। অচেনা নাম্বারটির পাশে সবুজ আলো, অর্থাৎ সে অনলাইন আছে। মেসেজ সিন করা, কিন্তু কোনো উত্তর দিচ্ছে না। একটা একটা করে মিনিট পেরিয়ে যাচ্ছে। অনিন্দ ধৈর্য হারাচ্ছে ক্রমশ। কি আছে ওই অচেনা নাম্বারের প্রান্তে? অস্থির হাতে সে ফোন নম্বরটি ডায়াল করে। ফোন বেজে যায় ওই প্রান্তে, কিন্তু কেউ ধরে না। একটা দীর্ঘশ্বাস পড়ে অনিন্দর। কি খেলা চলছে এখানে? ব্যবসার এমন গোপন নথির খবর বাইরের লোকের কাছে যায় কিভাবে? কে আছে এর পিছনে? টুংটাং স্বরে মিঠে বল উঠতেই অনিন্দ তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ ওপেন করে। ওই অচেনা নাম্বার থেকেই ফোন এসেছে। হ্যালো, কে বলছেন? আলাপ পরিচয় পরে হবে। আমি আপনার সাথে দেখা করতে চাই। কে আপনি? আপনার সাথে দেখা করবই বা কেন? আশ্চর্য তো। দেখা কেন করবেন সেটা আপনার থেকে ভালো কেউ জানে না। আমি এই নিয়ে আর কথা বাড়াতে চাই না। আপনি নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন আমার কাছে কি কি আছে। বাকি সব কথা সাক্ষাতে হবে মিস্টার সান্যাল। কোথায় দেখা করতে হবে? আগামীকাল ঠিক বেলা 11টার সময়ে আপনি জীবনদীপের সাথে দাঁড়াবেন। তারপর আপনাকে বলে দেব কি করতে হবে। একটা কথা মাথায় রাখবেন অনিন্দবাবু,
আপনি কিন্তু আপনার ইউজুয়াল ট্রিক্স খেলবেন না। সঙ্গে কোনো লোক আনবেন না, গাড়ির ড্রাইভার কিচ্ছু না। কোনো রকম বুদ্ধি খাটানোর চেষ্টা করবেন না। গোলমাল করলেই বিপদে পড়বেন, সে কথা নিশ্চয়ই বুঝিয়ে বলতে হবে না আপনাকে। আমি আপনাকে চিনব কি করে? আপনাকে চিনতে হবে না, আমি ঠিক চিনে নেব আপনাকে। ফোনের লাইন কেটে যায়। হতাশ লাগছে এবার অনিন্দর। লোকটা হোয়াটসঅ্যাপ কল করেছে যাতে কোনোভাবে কল রেকর্ড করে রাখা না যায়। কি হচ্ছে তার সাথে কিছুই বুঝে উঠতে পারছে না সে। বাড়িতে আত্মীয়দের ভিড়, পুলিশের আসা যাওয়াও লেগে আছে। এই অবস্থায় নিজে বাইরে গিয়ে ব্ল্যাকমেলারের খবর নেওয়ার জন্য লোক লাগানো সম্ভব নয়। তাহলে কি এই খবরটা পুলিশে জানানো উচিত? জানাতে পারলে হয়তো অচেনা নাম্বারের পিছনে থাকা ব্ল্যাকমেলারকে সহজে ধরা যাবে, কিন্তু ওই ছবিটা, ওটাও তো এখন পুলিশের হাতে যাবে। না, আর ভাবতে পারেন অনিন্দ। মাথাটা চেপে ধরে বসে থাকে সে। কেষ্টপুর খালে সুদীপ্তর লাশ পাওয়া গেছে। প্রাথমিক পরীক্ষার পরে ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে জানানো হয়েছে ব্যক্তির মৃত্যু হয়েছে দিন 4-5 আগে। হিসেব করে দেখা গেছে বুবলাই যেদিন মারা গেছে সেই দিনই সুদীপ্তর মৃত্যু ঘটেছে। তবে খুনটা কিভাবে হয়েছে সেই বিষয়ে এখনও ভালোভাবে জানা যায়নি। সম্ভবত দম বন্ধ হয়ে মারা গেছে সুদীপ্ত। তার নাকের এবং গলার ভেতরে কাদা এবং পাঁকের ট্রেস পাওয়া গেছে। সেটাই মৃত্যুর কারণ, নাকি মৃত্যুর পরে খালের জলে শরীর ডুবে যাওয়ার জন্য হয়েছে, সেটা জানার অপেক্ষা আপাতত। সুদীপ্তর মৃত্যুর খবর শুনে অনিন্দ শুধু অবাক হয়েছে তাই নয়, তাকে যথেষ্ট দিশেহারা দেখাচ্ছে। অনিন্দর প্রতিক্রিয়া লক্ষ্য করতে করতে মনে মনে পরিকল্পনা করতে থাকে অনিক। সন্দেহের তীর অনিন্দর দিকে। নিজের সন্তানের ক্ষতি না করলেও সুদীপ্তর মৃত্যুর পেছনে অনায়াসে অনিন্দর হাত থাকতে পারে। কিন্তু সলিড সাক্ষ্য প্রমাণ না থাকলে সরাসরি কাউকে দায়ী করা সম্ভব নয়। অনিন্দর ফোন কল রেকর্ড ট্রেস করেও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। সেই কারণে অনিন্দর উপরে নজরদারির ব্যবস্থা করেছে অনিক। বাড়িতে একজন সাধারণ পোশাকের পুলিশ মোতায়েন করা থাকছে সব সময়। সান্যাল পরিবারের সুরক্ষার কথা বলেই সে ব্যবস্থা করা হয়েছে আপাতত, যদিও উদ্দেশ্য প্রত্যেকের উপর নজর রাখা। সান্যাল ভবনের উল্টো দিকে একটি চায়ের গুমটি আছে। গুমটির মালিক রঘুর সাথে কথা বলে সেখানে একটি অল্প বয়সী ছেলেকে কর্মচারী হিসেবে রাখা হয়েছে। সান্যাল ভবনে কারা আসছে, কতক্ষণ থাকছে এবং কখন ফিরে যাচ্ছে সবকিছুই নজরে রাখা তার কাজ। সান্যাল পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়, অফিসের কর্মচারী, প্রতিবেশী সকলেরই ডিটেলস আছে পুলিশের কাছে। তারা ছাড়াও অনিন্দ সান্যালের সাথে আর কেউ দেখা করতে আসছে কিনা সেদিকেও নজর রাখার ব্যবস্থা করা হয়েছে। সান্যাল ভবনের অনতি দূরে দুজন সাদা পোশাক পরা পুলিশ আছে। অনিন্দ কোথাও বেরোলেই তারা তার পিছু নিয়ে সমস্ত গতিবিধি নজর রাখবে। বুবলাইয়ের স্কুল থেকে ঠিক 2 কিলোমিটার দূরে একটি ঝোপের আড়ালে বুবলাইয়ের স্কুলের ব্যাগটি পাওয়া গেছে। স্থানীয় বস্তির একটি বাচ্চা ছেলে ব্যাগটি কুড়িয়ে পায়। ব্যাগের ভেতরে রঙিন পেন্সিল বক্স, টিফিন বক্স ও রং বেরঙের পেন্সিল। রং দেখে সে লোভ সামলাতে পারেনি, নিজের বাড়িতে রেখে দিয়েছিল ব্যাগটা। এদিকে টিভিতে বারবার খবরে বুবলাইয়ের নাম, স্কুলের নাম এবং তার মৃত্যুর খবর দেখানোর ফলে বাচ্চাটির বাবা মা সন্ত্রস্ত হয়ে ওঠে। বুবলাইয়ের স্কুলের বই খাতায় তার নাম, ক্লাস সবই লেখা আছে। ভয় পেয়ে তারা লোকাল পুলিশ স্টেশনে ব্যাগটি জমা দিয়ে এসেছে। ব্যাগ পাওয়ার পরে অনেক স্থানীয় বাচ্চা ছেলেটির কাছে গিয়ে জানার চেষ্টা করেছে সে আর কিছু পেয়েছে বা দেখেছে কিনা। বাচ্চাটি এতটাই ভয় পেয়ে গেছে যে সে কিছুই বলে উঠতে পারেনি। পুলিশের ভয়ের সাথে সাথে তার বাবা মায়ের বকুনি সব মিলেমিশে একাকার হয়ে গেছে। শুধু অনিক যখন বেরিয়ে আসছিল তখন সে কান্না ভেজা স্বরে জানায় তার অমন সুন্দর রং পেন্সিলের বক্স নেই। সে কখনো অমন বক্স, অমন রং দেখেনি। তাকে কি অমন একটা বক্স এনে দিতে পারবে পুলিশ কাকু? অনিন্দর মুখে কোনো উত্তর জোগায়নি। তবে সে কথা দিয়েছে সময় করে এসে বেশ কিছু রঙের বাক্স উপহার দিয়ে যাবে তাকে। বুবলাইয়ের স্কুলে গিয়ে সবাইকে আরও এক প্রস্থ জিজ্ঞাসাবাদ করেছে অনিক। সেদিন স্কুল থেকে বুবলাইকে যে নিয়ে গেছে তার চেহারা সঠিক বিবরণ দিতে পারেনি দারোয়ান। ছুটির সময় প্রচুর গার্জেনের ভিড়ে কারোর মুখ আলাদা করে মনে রাখা খুবই মুশকিল।
জমা পড়া কার্ডের ভিত্তিতে একের পর এক বাচ্চা ছাড়া হচ্ছিল স্কুল গেটে। বুবলাইও সেইভাবে স্কুলের গেট পেরিয়েছে। অনিক এবং তার সঙ্গী পুলিশের দল স্কুল গলি এবং তার আশেপাশের সবকটি গলিতে তন্ন তন্ন করে খুঁজে দেখার চেষ্টা করছে। ব্যাগ যখন পাওয়া গেছে তখন আরও কিছু তথ্যের হদিশ অবশ্যই পাওয়া যাবে। সন্ধ্যার দিকে এক কনস্টেবল এসে জানায় স্কুলের পাশের গলিতে একটি গয়নার দোকানে সিসিটিভি ফুটেজে বুবলাইকে দেখা গেছে। কনস্টেবল ফুটেজটি সংগ্রহ করে এনেছে। অনেক ফুটেজ চালিয়ে দেখে একজন কালো ফুলহাতা গেঞ্জি এবং বাদামি ট্রাউজার পরিহিত ব্যক্তির হাত ধরে বুবলাই পা টেনে টেনে হেঁটে চলেছে। তার হাঁটার ধরন দেখে একবারও মনে হচ্ছে না যে তাকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে, বরং সে মাথা নেড়ে নেড়ে খুশি মনে কথা বলতে বলতে যাচ্ছে। বুবলাইয়ের হাত ধরে আছে যে ব্যক্তি তার উচ্চতা মাঝারি, একটি বড় ছাতা দিয়ে এমনভাবে শরীরের উপরিভাগ ঢেকে রেখেছে সে যে মুখটা ভালো করে বোঝা যাচ্ছে না। যেটুকু দেখা যাচ্ছে তাতে মুখে একরাশ দাড়ি গোপ আর মাথায় থাকা একটি কালো টুপি ছাড়া আর কিছুই বোঝার উপায় নেই। ব্যক্তিটি ছাতার সাহায্যে যতটা সম্ভব নিজের মুখ আড়াল করার চেষ্টা করে গেছে। অনেক ফুটেজটি বারবার চালিয়ে দেখতে থাকলো। ছাতাটি অতিরিক্ত বড় সাইজের, কালো রঙের এবং মাঝে একটি অংশে হালকা হলুদ রঙের ছোপ আছে। দেখে মনে হয় কোনোভাবে নিকশ কালো ছাতায় রঙটা লেগে গেছে। অনেক রেকর্ডিং থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি নিয়ে আশেপাশের সব থানায় সার্কুলেট করে দেওয়ার ব্যবস্থা করে। এর সঙ্গে স্বপনকেও ফুটেজটি পাঠিয়ে দেয় সে। বেলা 11টা, মাথার উপরে ঝাঁঝা রোদ। অনিন্দ জীবনদ্বীপের সামনে একটা ছায়া দেখে দাঁড়িয়ে আছে। সময়ের 5 মিনিট আগেই সে এসেছে। চারপাশে মাথা ঘুরিয়ে বোঝার চেষ্টা করছে যদি কোনো সন্দেহজনক মানুষকে দেখতে পাওয়া যায়। ভেতরে ভেতরে একটা চাপা অস্থিরতা ঘুরপাক খাচ্ছে। 11টা বেজে 7 মিনিট, এখনও কারুর দেখা নেই। অনিন্দ ছটফট করতে থাকে। কতক্ষণ এভাবে অপেক্ষা করবে সে? 11টা 9 বাজতেই অনিন্দর ফোনে হোয়াটসঅ্যাপ কলের মিঠে বেল গুঞ্জরিত হতে শুরু করল। ফোন হাতে নিয়ে অনিন্দর রক্ত ছলাৎ করে উঠল। সেই অচেনা নাম্বার থেকে ফোন এসেছে। ত্রস্ত হাতে কল রিসিভ করে সে। হ্যালো, কোথায় আপনি? এত অধৈর্য হলে হয় মিস্টার সান্যাল? আপনি এসেছেন সে তো দেখতেই পাচ্ছি। আশা করি আপনি সাথে কোনো লেজুর আনেননি। তবু আমাকে তো নিজের সিকিউরিটির কথা ভাবতে হবে। মানে আপনি যা বললেন তাই তো করলাম। গ্রেট। এবার আপনি পায়ে হেঁটে সিটি ব্যাংকের দিকে চলে আসুন তো লক্ষ্মী ছেলের মতো। আমি জানি সিটি ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে। আসুন আসুন, আমি অপেক্ষা করছি। আচ্ছা, আপনি ফোনে থাকুন, আমি আসছি। অনিন্দ দ্রুত পায়ে এগিয়ে চলে লক্ষ্যের দিকে। সিটি ব্যাংকের কলকাতায় একটি শাখা। পায়ে হেঁটে পৌঁছাতে মিনিট কয়েক লাগবে। ব্যাংকের সামনে এসে দাঁড়াতেই আবার নির্দেশ আসে, ঢুকে পড়ুন ব্যাংকে। কোনো কারণ ছাড়াই? আরে বাবা, আপনার অ্যাকাউন্ট আছে তো, ওই রিলেটেড কথা বলবেন, কিছু ইনফরমেশন নেবেন বলে ঢুকে পড়ুন। তারপর ওখানে কোনো স্টাফকে জিজ্ঞাসা করুন টয়লেট কোথায়। আপনি এখন টয়লেটে যাবেন। কি টয়লেট? যাও বলছি, চুপচাপ করুন। নিন নিন, ব্যাংকে ঢুকুন আগে। অনিন্দ একটা দীর্ঘশ্বাস ফেলে ব্যাংকে ঢুকে পড়ল। তারপর নির্দেশ মেনে টয়লেটের দিকে পা বাড়ালো সে। টয়লেটে আছি। এবার দেখুন, ওদিক থেকে একটা এক্সিট আছে, বেরিয়ে আসুন। বেরিয়ে যাব? তাই তো বললাম আপনাকে। এবার আপনি একদম পিছনের গলিতে এসে পড়লেন। সোজা হাঁটুন, একদম সোজা গুনে গুনে 28 পা হেঁটে এসে দেখুন একটা হলুদ ট্যাক্সি দাঁড়িয়ে আছে। দেখতে পেয়েছেন? পেয়েছি। এবার উঠে পড়ুন। কি? আহা, উঠে পড়ুন, আমি অপেক্ষা করছি তো আপনার জন্য। অনিন্দ কথা না বাড়িয়ে পা বাড়ায় ট্যাক্সির দিকে। সে এখন অচেনা ব্যক্তির হাতের পুতুল বই আর কিছু নয়। ট্যাক্সির দরজা খুলে উঠে পড়ে সে। পাশের সিটে একজন মধ্যবয়স্ক ব্যক্তি বসে আছে। অনিন্দর মনে হলো সে তার দিকে তাকিয়ে হাসল। ওয়েলকাম। কি আর কি হচ্ছে এটা?
এভাবে চোরকি পাক ঘোরাচ্ছেন কেন আমাকে? আস্তে আস্তে অনিন্দবাবু, এত উত্তেজনা শরীরের জন্য খুব খারাপ। ট্যাক্সি ড্রাইভারের সামনে সব কথা বলা কি উচিত হবে মিস্টার সান্যাল? ওর শোনার দরকার নেই তো কোনো। তার থেকে কিছুক্ষণ নাই মুখটা বন্ধ রাখুন, একটু পরেই প্রচুর কথা বলার সুযোগ পাবেন। ভাই, রেস কোর্সের পিছন দিকে চলো। অনিন্দ গুম মেরে বসে থাকলো। কি হচ্ছে সেটা তার বোধগম্য নয়। অনিন্দ গুম মেরে বসে থাকলো। কি হচ্ছে সেটা তার বোধের অগম্য এখন। লোকটার বয়স আন্দাজ 54-55 হবে। মাথায় টুপি, চোখে চশমা আর মুখে মাস্ক। সঠিক চেহারা আন্দাজ করা মুশকিল। অনিন্দর মনে হলো লোকটা ওর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে, যদিও মাস্ক থাকার কারণে আদেও হাসছে কিনা বোঝা সম্ভব নয়। তবুও লোকটার মাঝে মাঝে কুঁচকে ওঠা চোখের কোণ দেখে অনিন্দর সেটাই মনে হলো। রেসকোর্সের পিছন দিকে পৌঁছে ট্যাক্সিটা ছেড়ে দিল লোকটা। অনিন্দকে ইশারায় পাশে পাশে হাঁটতে বলল সে। আসুন অনিন্দবাবু, আসুন। আজ বৃহস্পতিবার, বুধবার করে রেসের খেলা হয় জানেন তো। আজ সব ফাঁকা থাকবে, বুঝলেন কি না? কাল ঘোড়াগুলোরও বেজায় খাটাখাটি গেছে, ওরাও বিশ্রাম নিচ্ছে এখন। এদিকে লোকজন বেশি থাকবে না। চলুন ওই ফাঁকায় ফাঁকায় আরাম করে কথা বলা যাক। অনিন্দ চুপচাপ অনুসরণ করতে লাগলো লোকটাকে। সে বুঝে গেছে কথা বাড়িয়ে কোনো লাভ হবে না। দরজা দিয়ে ঢুকে ঘোড়ার আস্তাবলের দিকে এগিয়ে গেল তারা। অনিন্দ এবার আর স্থির থাকতে পারল না। আরে আপনি চাইছেনটা কি? ফালতু কেন ঘোরাচ্ছেন আমাকে? আপনি বড্ড অস্থির প্রকৃতির মানুষ তো। এই দেখুন জায়গাটা কেমন শান্ত, নির্জন, লোকজন নেই কোনো। আমরা আরামসে কথা বলতে পারবো। আপনি যদি কোনো ট্রিক্স করার চেষ্টাও করেন, এখানে সুবিধা হবে না খুব একটা। আচ্ছা আপনি কে বলুন তো? অনিন্দর প্রশ্নের কোনো উত্তর না দিয়ে লোকটা ধীরে সুস্থে মুখের মাস্ক খুলল। মুখ জুড়ে কয়েকদিনের না কামানো খোঁচা খোঁচা দাড়ি গোপ। আমার নাম রঞ্জন। সুদীপ্তকে চেনেন তো? সুদীপ্ত সম্পর্কে আমার ভাইপো হয়। আপনি সুদীপ্তর কাকা? আমি তো কোশমিন কালেও শুনিনি সুদীপ্তর কাকা আছে। আপনার নামও শুনিনি। সে না শুনতেই পারেন। পারিবারিক সব কথা কি আর আপনার পক্ষে জানা সম্ভব? আসুন আমি আপনাকে বলি। সুদীপ্ত দাদুর দুই ছেলে, সুদীপ্তর বাবা আর আমি। ইয়ং বয়সে বদ সঙ্গে পড়ে গেছিলাম। তাদের পাল্লায় পড়ে আমি বাড়ি ছাড়ি। তারপর থেকেই বাইরে বাইরে এদিক সেদিক এটা সেটা করে দিন চলে গেছে। বাবা আমাকে ত্যায্য করল, বাড়িতে ফেরার পথ বন্ধ করে দিল। কিন্তু তাই বলে কি আর রক্তের সম্পর্কের টান কমে যায়? দাদার সাথে অল্প স্বল্প যোগাযোগ ছিল আমার। দাদা শেষ বয়সে আমি বাড়ি ফিরে আসি, কিন্তু দাদা বেশি দিন আর বাঁচেনি। সুদীপ্তকে আমি ছোটবেলায় দেখেছিলাম, আবার দেখি বড় বয়সে। ছেলেটার জন্য বড্ড মনের টান আমার, বুঝলেন কি না? কিন্তু আমারও কোনো চাল ছিল নেই, আর তাই ওর সাথে থাকার কথাও ভাবিনি কখনো। যাকে কাজের কথায় আসি। সুদীপ্ত তিনকুলে আমি ছাড়া কেউ নেই। 30 লাখের গল্প দিয়ে আপনি ওকে চাকরি থেকে তাড়িয়ে দিলেন অনিন্দবাবু। সুদীপ্ত ওর দায়িত্ব এড়াতে পারে না। ওকে যে পুলিশে দিইনি সেটা ওর পারিবারিক সম্মানের কথা ভেবেই। সুদীপ্ত কিন্তু এই চোর বদনাম একেবারে সহ্য করতে পারেনি। গত 6 মাস ধরে আদা জল খেয়ে ও আপনার পিছনে পড়ে গেছিল। আপনার সমস্ত 1 নম্বরই 2 নম্বরই ব্যবসার ডিটেলস বার করেছে। দুর্ভাগ্য দেখুন, ওকে আপনার জন্যই মারা যেতে হলো। মানে কি বলছেন? আমি সুদীপ্তর খুনের জন্য দায়ী নই। আপনি সেটা জানেন না হয়তো, কিন্তু আপনার লোকেদের হাতেই সুদীপ্ত মারা গেছে। আমি কিছু বুঝতে পারছি না, কি বলছেন আপনি? এই খবরটা তো পেয়েছেন কদিন আগে, আপনার গ্যাংয়ের লোকের হাতে একজন খুন হয়েছে। কি শুনেছেন তো?
যে মেরেছে সে দলের উপর তাক ঝাঁক করছিল বলে মেরেছে, তার সাথে সুদীপ্তর খুনের কি সম্পর্ক? আনফর্চুনেটলি ওই তাক ঝাঁক করা লোকটাই সুদীপ্ত। আমি জানি আপনি আপনি সেটা জানতেন না। আপনি শুধু জানতেন একটা বডি পড়েছে। আপনাদের লাইনে বডি পড়া ব্যাপারটা আকছার হয়, তাই আর মাথা ঘামাননি। তবে আপনি জানলে পুলিশের কাছে সুদীপ্তর নাম একজন সাসপেক্ট হিসাবে বলতেন না, এটা শিওর। আচ্ছা, কি হয়েছিল আমাকে একটু খুলে বলুন তো। আপনি শিশু পাচার চক্রের একজন চাই, সেটা সেটা সুদীপ্ত ধরে ফেলেছিল অনিন্দবাবু। আপনার সমস্ত ইনভলভমেন্ট, টাকা পয়সার লেনদেন, সবকিছুর ডিটেলস সুদীপ্ত খুঁজে খুঁজে বার করেছে। ব্যাপার হলো বয়স কম ছিল তো। শিশু পাচারের চক্রের খবর বার করতে করতে সুদীপ্ত এতটাই মানসিকভাবে জড়িয়ে গেছিল বিষয়টার সাথে যে পুরো চক্রটাই ডাউন করবে বলে ঠিক করেছিল। আর এই পিছু নিতে গিয়ে আপনাদেরই লোকের হাতে পড়ে বেঘরে প্রাণটা খোয়ালো। এবার বলুন, আপনার জন্য মরল কিনা ছেলেটা? অনিন্দ কেঁপে উঠল। অদ্ভুত একটা কাঁপুনি ঘিরে ধরেছে শরীর জুড়ে। সুদীপ্তর মৃত্যুর তদন্ত করতে করতে পুলিশ যদি সবকিছু... না, অনিন্দ আর ভাবতে পারল না কিছু। রঞ্জন অনিন্দের প্রতিক্রিয়া লক্ষ্য করে বলল, ব্যাপার হলো কি, সুদীপ্ত আপনার এই পাচারের ব্যবসা যত ডিটেলস কালেক্ট করেছে সব নোট করে গেছে, আর সব প্রমাণ আমার কাছে সংগোপনে রক্ষিত আছে। বুঝতেই পারছেন আমি লোকটা ভালো নই একেবারে। আপনাকে এখানে ডেকে এনেছি মানে বুঝতেই পারছেন। আমি তো পুলিশের কাছেও যেতে পারতাম, কিন্তু পুলিশের কাছে গেলে কি হতো বলুন দেখিনি? আপনার এত বড় প্রতিষ্ঠা, আপনি এত বড় একটা সংস্থার মালিক, কত নামি দামি লেখকদের সাথে আপনার ওঠা বসা, কত খ্যাতনামা মানুষদের সাথে আপনার ছবি ওঠে, পেপারে ম্যাগাজিনে ছাপা হয়, আপনি প্রেস ক্লাবের মেম্বার, আপনি কত ধরনের লিটারারি মিট অ্যারেঞ্জ করেন, এগুলো সব 1 মিনিটে ফুস হয়ে যাবে। আপনার মুখোশটা 1 মিনিটে ছিঁড়ে ধুলোই লুটোবে। কিন্তু আমি তো এই ধরনের কাজ করতে চাইছি না। কি চান আপনি? অনিন্দ পকেট থেকে রুমাল বার করে ঘাম মুছতে থাকে। সোজা হিসাব, টাকা। আপনি আমাকে টাকা দেবেন, যতদিন টাকা দেবেন আমি খুশি থাকব। আর এসব কোনো বিষয় সামনে আসবে না। আর ভুলেও আমাকে মারার চেষ্টা করবেন না। আমি জানি আপনার অনেক ক্ষমতা, আপনি চাইলেই আমি একেবারে নেই হয়ে যেতে পারি, কিন্তু আমি তো সুদীপ্ত নই, বুঝলেন কিনা? সমস্ত ডকুমেন্টের সফট কপি আমার বিভিন্ন লোকের কাছে ছড়িয়ে দেওয়া আছে। আমি নেই হয়ে গেলে যথাস্থানে সব প্রমাণাদি পৌঁছে যাবে, গ্যারান্টি। গ্যারান্টি? আপনি না হয় টাকা খেয়ে মুখে কুলুপ দিলেন, অন্যরা লিক করবে কিনা তার সিওরিটি আপনি কি করে দিচ্ছেন? ওই যে বললাম, কাঁচা আর ইনসিকিউর কাজ আমি করি না। আমি একা নন্দবাবু, সবাই মিলে ভাগ বাটোয়ারা করে খাবো। তাই আমি না, আমরা সকলে খুশি থাকলেই আপনি সেফ থাকবেন, একেবারে 100 ভাগ গ্যারান্টি। কত? বিশাল কিছু চাইবো না, অতি সামান্য। কত টাকা, অ্যামাউন্টটা বলুন। সুদীপ্তকে কত টাকার জন্য ফায়ার করলেন জানো? 30 লাখ, তাই তো? ওই অ্যামাউন্টটা আমার বেশ ভালো লেগে গেছে। তা ওটাই দেবেন না হয় প্রতি মাসে? 30 লক্ষ প্রতি মাসে? ইয়ার কি হচ্ছে? বছরে 3.5 কোটি টাকা আমি আপনাকে দেব শুধু মুখ বন্ধ রাখার জন্য? এইটুকু তো করতেই হবে অনিন্দবাবু। আপনিও জানেন আমার কাছে কি কি জিনিস গচ্ছিত থাকতে পারে, তার একটা প্রমাণ তো আপনাকে আমি আগেই দিয়েছি। মনে পড়ছে আপনার? কলকাতার বিখ্যাত গ্যাংস্টার নৌশাদ শেখের সাথে আপনার মোলাকাতের ছবিটা। আপনি অনেক টাকা দাবি করছেন রঞ্জন। সামান্য সামান্য, এ আপনার হাতের ময়লা মাত্র।
যা ছড়াবেন তার 100 গুণ উসুল করে নেবেন। আবার আপনার এবং আপনার ব্যবসার গুডউইল বলে কথা। আমি কায়মনো বাক্যে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার ব্যবসা ফুলে ফেঁপে উঠুক, তাহলে আমরাও ফুলে ফেঁপে থাকতে পারবো, বুঝলেন কি না? তাহলে সেই কথাই রইল, টাকা কোথায় কবে কিভাবে দিতে হবে আপনাকে ঠিক সময় করে জানিয়ে দেব। আপনি একদম অস্থির হবেন না অনিন্দবাবু। অনিন্দ থম মেরে দাঁড়িয়ে থাকল। রঞ্জন একটা দেঁতো হাসি উপহার দিয়ে অনিন্দকে পিছনে ফেলে পা বাড়ালো। রঞ্জন কিছুটা এগিয়ে যেতেই অনিন্দ ছটফট করে উঠল। শুনুন শুনুন শুনুন, আপনারাই কি আমার ছেলেকে মেরে ফেলেছেন? অনিন্দর কাতর প্রশ্নে ঘুরে দাঁড়ালো রঞ্জন। অনিন্দ যন্ত্রণাকাতর মুখের দিকে তাকিয়ে থাকলো কিছু সেকেন্ড। না অনিন্দবাবু, মারামারির কাজকর্ম আমি করি না, তাও আবার একটা দুধের শিশুকে। এত বড় পাষণ্ড নই আমি। হ্যাঁ হ্যাঁ, আমি টাকা আদায় করি, ব্ল্যাকমেইল করি, কিন্তু খুন খারাপের কাজে বাচ্চা পাচারের মতো দুষ্কর্মে আমি থাকি না। এ অন্য কারোর কাজ, আপনি খুঁজুন। অনিন্দ চোখের কোল ভিজে ওঠে। ঝাপসা চোখে সে দেখতে পায় রঞ্জন হেঁটে বেরিয়ে যাচ্ছে আস্তাবল ছেড়ে। সান্যাল ভবনে অনেক এসে উপস্থিত হয়েছে আগাম নোটিশ না দিয়েই। দারোয়ান তাকে বাড়ির ভেতরে নিয়ে গেছে। বাইরের হলঘরে সে বসে আছে, মিনিট 15 হতে চলল। অনিন্দ সান্যালের দেখা নেই, অথচ দারোয়ান জানিয়েছে যে অনিন্দ বাড়িতেই আছে। অনিক বারবার হাত ঘড়ি দেখছে। অনিন্দ মোবাইল ফোন সুইচ অফ করে রেখে দিয়েছে। কাজের মেয়ে এসে চার স্ন্যাক্স রেখে গেছে অনেকক্ষণ হলো। ধারে কাছে কাউকে দেখতেও পাচ্ছে না সে। এবার ধৈর্য রাখা মুশকিল হয়ে যাচ্ছে। এ কি ধরনের অসভ্যতা! অনিক একটু জোরে হাঁক দিল। কেউ আছেন? বার দুয়েক ডাকার পর কাজের মেয়েটি এসে উপস্থিত হলো। কিছু বলছেন স্যার? অনিন্দ সান্যাল কখন নিচে আসবে? দাদাবাবুর ঘরের দরজা তো বন্ধ, বাইরে থেকে ডাক দিয়ে বলেছি আপনার আসার কথা। প্রথমে তো বলল যে দেখা করবে না। দেখা করবে না মানে? আরে সেটা আমাকে জানাওনি কেন তুমি? হ্যাঁ, ইয়ে মানে স্যার, আসলে ওই মা ঠাকরুন একবার চেষ্টা করে দেখছিলেন যদি বাবু দরজা খুলে বাইরে আসেন। মা ঠাকুরন মানে অনিন্দবাবুর স্ত্রী? না স্যার, উনি তো দাদাবাবুর মা। বৌদিমণির শরীর তো খুব খারাপ, সারাদিনই ঘরের মধ্যে থাকে। ডাক্তারবাবু তো বিশ্রামে থাকতে বলেছে বৌদিমণিকে। এত বড় একটা ধাক্কা! অনিন্দবাবু আসছে কি? দরজাই তো খুলছে না দাদাবাবু। অনিকের ভ্রু কুঁচকে উঠল। কিছু একটা গোলমাল চলছে এখানে। অনিন্দ আচমকা নিজেকে সব কিছু থেকে সরিয়ে বন্দি করে ফেলল কেন? চায়ের দোকানে ফিট করে রাখা লোকটার কাছ থেকে খবরটা পেতেই চলে এসেছে অনিক। একটা হলুদ ট্যাক্সি করে অনিন্দকে সান্যাল ভবনের গেটের সামনে নামতে দেখেছিল ইনফরমার। অনিন্দ টলমলো পায়ে যেভাবে ট্যাক্সি থেকে নেবে গেটের দিকে এগিয়ে গিয়েছিল, সেটি দেখেই সন্দেহ হয় ওর। সঙ্গে সঙ্গে অনিককে ফোন করে জানায় সে। ইনফরমারের মনে হয়েছিল অনিন্দ নয় অসুস্থ, নয়তো আকণ্ঠ মদ্যপান করেছে। অনিক অবাক হয়। অনিন্দ সান্যাল আর হলুদ ট্যাক্সি, এই ব্যাপারটা ঠিক ম্যাচ করছে না। যে মানুষটি নিজের গাড়ি ছাড়া এক পাও চলে না, সে ট্যাক্সি করে যাতায়াত করছে, তাও এসি ক্যাব নয়, হলুদ ট্যাক্সি। কেন? কি চলছে অনিন্দ সান্যালের মনে? কোথায় গিয়েছিল অনিন্দ? এতগুলো প্রশ্ন একসঙ্গে মাথায় ঘুরছে অনিকের। বুঝতে পারছি না স্যার, কেমন টলতে টলতে বাড়ি এলো। কোথায় গেছিল? মা ঠাকরুনকে তো বলে গেলেন যে ওই গলির মুখের সিগারেটের দোকান থেকে আসছে। তারপর এলো 2 ঘন্টা পর, তাও অমন টলতে টলতে এসেই ঘরের দৌড় দিল। মা ঠাকরুন তো কখন থেকে ডাকছে, খুলছেই না দরজা। তারপরেই তো আপনি এলেন। আরে এগুলো আমাকে আগে বলনি কেন তুমি? হ্যাঁ, কোথায় তোমার বাবুর ঘর? দোতলায়। নিয়ে চলো এক্ষুনি। কাজের মেয়ে মল্লিকা একটু ইতস্তত করতে থাকলো। অনুমতি না নিয়েই পুলিশকে দোতলায় নিয়ে যাবে? অনিক হালকা করে একটা ধমক দিতেই পথ দেখিয়ে নিয়ে চলল সে।
বিছানার উপরে অনিন্দ হতভম্ব হয়ে বসে আছে। তার মাথা কাজ করছে না কোনো। রঞ্জন চলে যাওয়ার পরে কতক্ষণ যে সে ওই আস্তাবলে দাঁড়িয়েছিল জানে না। কিভাবে ট্যাক্সি ধরে বাড়ি অবধি এসেছে কিছুই স্মরণে নেই। এত বড় একটা ট্র্যাপ থেকে কিভাবে বেরোবে জানে না অনিন্দ। প্রতি মাসে 30 লাখ টাকা, কতদিন পারবে সে? এভাবে টেনে নিয়ে যাওয়া অসম্ভব। মাথা চেপে ধরে বসে থাকলো অনিন্দ। সে বুঝতে পারছে এবার তার সামাজিক ভদ্র মুখোশ খসে পড়ার পালা। দুনিয়ার সামনে এবার এসে যাবে তার স্বরূপ। অর্থ, প্রতিপত্তি, ক্ষমতা কিছুই তাকে আর বাঁচাতে পারবে না। এই সব কিছুই তার পাপের ফল। তার টাকার লোভ আজ এই জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছে তাকে। হাওড়া, দমদম, শিয়ালদা এবং অন্যান্য জনবহুল বাজার এবং স্টেশন চত্বর থেকে বাচ্চা তুলে এনে নানা জায়গায় পাচার করার কাজ তাকে প্রচুর টাকার যোগান দেয়। কার কোল খালি হচ্ছে, বাচ্চাগুলোর কি গতি হচ্ছে, এসব নিয়ে বিন্দুমাত্র ভাবেনি সে কোনোদিন। একমাত্র চাওয়া ছিল টাকা। হ্যাঁ, শুধুই টাকা। প্রকাশনা ব্যবসা তাকে সম্মান দিয়েছে, প্রতিপত্তি দিয়েছে, কানেকশন দিয়েছে, কিন্তু যে পরিমাণ টাকার পাহাড়ের উপর বসে রাজত্ব করতে চেয়েছে অনিন্দ, সে টাকার সন্ধান তাকে এই 2 নম্বরই ব্যবসায় দিতে পেরেছে। শুধু টাকা আর টাকা। এত টাকা কামাতে চেয়েছে অনিন্দ যাতে শুধু সে কেন, তার পরের 2 প্রজন্ম যেন পায়ের উপর পা তুলে রাজার হলে জীবন কাটাতে পারে। পরের প্রজন্ম মানে তো বুবলাই। 2 হাতে মুখ ঢেকে হু হু করে কেঁদে উঠল অনিন্দ। পাপ, হ্যাঁ পাপ, বাপের পাপের ভার। কত শত বাবা মায়ের অভিসম্পাদ বইতে হলো ওই দুধের শিশুকে তার জীবন দিয়ে। বুবলাইয়ের মুন্ডবিহীন দেহটা ভেসে উঠল চোখের সামনে। ছেলেটার মাথার উপর দিয়ে ট্রেনের চাকা চলে গিয়েছিল। ওই ফুলের মতো নিষ্পাপ মুখটার কিছু মাত্র অবশিষ্ট ছিল না। রক্ত, হাড় আর মাংসের টুকরোয় মাখামাখি হয়েছিল ট্রেনের লাইন। এই পরিণতি কি বুবলাইয়ের প্রাপ্য ছিল? এমন বিভৎস মৃত্যু তাকে পেতে হলো কি শুধুই অনিন্দর ছেলে বলে? ওই ডাগর চোখ দুটো, এক মুখ মায়া জড়ানো হাসি আর কখনো দেখতে পাবে না সে। আর কেউ বাবা বলে কোলের উপর ঝাঁপিয়ে পড়বে না কোনোদিন। বুক ফাটা আর্তনাদে হাহাকারে ভেঙে পড়ল অনিন্দ। সহ্য হচ্ছে না, কিছুতেই সহ্য হচ্ছে না। এতটাই পাপ। বাইরে থেকে অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছে অনিক। অনিন্দর কোনো সাড়া নেই। আচমকা তীক্ষ্ণ একটা আর্তনাদ কানে আসতে সোজা হয়ে দাঁড়ালো সে। না, আর অপেক্ষা করার মানেই নেই কোনো। দরকার হলে দরজার লক ভাঙতে হবে। ঘুরে তাকায় অনিক মল্লিকার দিকে। এ লক ভাঙতে হবে, দরজা খুলতে হবে যেভাবেই হোক। তোমার কাছে হাতুড়ি আছে? আশেপাশে কি চাবিওয়ালা বসে? ডুপ্লিকেট চাবি কাটা বউবার ঘরে আছে। মাসিমা, আপনি প্লিজ আমাকে চাবিটা এনে দিন আগে। আমি আছি তো, প্লিজ ঘাবড়াবেন না, আমি আছি। অনিন্দ সান্যালের মা মল্লিকাকে কিছু বললেন নিচু স্বরে। শোনা মাত্রই সে দৌড়ে গিয়ে 1 মিনিটে একটা চাবির গোছা এনে উপস্থিত হলো। বৃদ্ধা ওই গোছা অনিকের দিকে এগিয়ে দিয়ে বললেন, এর মধ্যে আছে, কোর্টে সেটে বলতে পারবো না ভাই। অনিক চাবির গোছা হাতে নিয়ে একের পর এক চাবি দিয়ে দরজা খোলার চেষ্টা করতে থাকল। 12-4 চেষ্টায় লক খুলে গেল অবশেষে। দরজা খুলতেই নজর এলো বিছানার সামনে খাটের পায়া ধরে ঘাড় ঝুলিয়ে পিছন দিকে ফিরে মাটিতে বসে আছে অনিন্দ। কান্নায় তার পিঠ ফুলে ফুলে উঠছে। অনিন্দর মা তাড়াতাড়ি ঘরের মধ্যে আসার চেষ্টা করতেই বাধা পেলেন অনিকের কাছে। বৃদ্ধা নিঃসন্দেহে বুদ্ধিমতী এবং বোঝদার মানুষ। অনিকের কথায় কোনো উত্তর দিলেন না। একবার উঁকি মেরে ছেলেকে দেখলেন, তারপর ধীরে ধীরে উল্টো দিকে ফের পা বাড়ালেন নিজের ঘরের দিকে। অনিক হালকা হাতে দরজাটা অর্ধেক বন্ধ করে অনিকের মুখোমুখি এসে দাঁড়ালো। অনিক 2 হাতে টেনে তুলে দাঁড় করায় অনিন্দকে। অনিন্দ ধপ করে বসে পড়ে বিছানার উপরে। অনিক পাশে এসে বসে। আপনি কোথায় গেছিলেন? অনিন্দ কোনো উত্তর দেয় না। অনিক কিছুক্ষণ অপেক্ষা করে আবার প্রশ্নটা করল। বলুন, চুপ করে থাকবেন না। কোথায় গেছিলেন আপনি? অফিসার, আমার ছেলেটা তো আর নেই। ওর খুনের জন্য আমিই দায়ী। আমাকেই আপনি গ্রেপ্তার করে নিয়ে যান। কি বলছেন আপনি? থতমত খেয়ে অনিন্দর দিকে তাকিয়ে থাকে অনিক।
অনিন্দ চোখ মুখের অবস্থা ভালো লাগছে না। দেখে মনে হচ্ছে তার কোনো জাগতিক বোধ নেই। গলা স্বর নরম করে অনেক। অনিন্দবাবু, কি হয়েছে? আমাকে খুলে বলুন, কি হয়েছে? আমার পাপেই ছেলেটা মরলো, জানেন তো। প্লিজ অনিন্দবাবু, আপনি শান্ত হন। আমি জানি সন্তান হারানোর সান্ত্বনা হয় না। আমিও তো একজন বাবা। আপনার মানসিক অবস্থা আমি বুঝতে পারছি। আপনাকে এখন শক্ত হতেই হবে। অনেক অনিন্দর কাঁধে হাত রাখে। আমি খুব বড় পাপ করেছি। আমার মতো পাপী মানুষের এই শাস্তিই বোধ করি ভবিতব্য ছিল। সুদীপ্তকে বিনা কারণে চোর অপবাদ দিয়ে তাড়ালাম আমি নিজেই। না তাড়ালে হয়তো আজও বেঁচে থাকতো। অপবাদ? চুরিটা সুদীপ্ত করেনি অফিসার। আমি জানতাম ও চুরি করতে পারে না। ছেলেটা আদ্যপান্ত সৎ। তবু আমি ওকে বদনাম দিয়ে চাকরি থেকে বরখাস্ত করলাম। একটু বিশদে বলবেন অনিন্দবাবু? না 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 অফিসার, অফিসার আমি কিন্তু সুদীপ্তকে মারিনি। আমি চাইনি সুদীপ্ত মারা যাক। বিশ্বাস করুন অফিসার, আমি কারোর মৃত্যু চাইনি, কখনোই। আপনি প্লিজ ডিটেলে বলুন অনিন্দবাবু। আপনি কিছু কি জানতে পেরেছেন? সুদীপ্ত নির্দোষ হলে 30 লাখ টাকা কে নিল? এছাড়া কোথায় বা গেল সে টাকাগুলো? পাপ পাপ অফিসার, পাপ। জানেন তো, পাপ সব ধ্বংস করে দেয়। অঘরে মরতে হলো সুদীপ্তকে আমার পাপে। বুবলাই আমার ওই ছোট্ট প্রাণ ভোমরা, ওকেও তো কেড়ে নিল আমার পাপ, ছিনিয়ে নিল আমাদের বুক থেকে। অনিন্দবাবু? কথা বলতে বলতে মুখ বেঁকে যেতে থাকে অনিন্দর। ক্রমে ক্রমে নিস্তেজ হয়ে যেতে থাকে সে। এক ঝটকায় উঠে দাঁড়িয়ে অনিন্দকে ঝাঁকাতে থাকে অনিক। চিৎকার করে ডাকতে থাকে বাড়ির লোকজনকে। অনিকের ডাকে মল্লিকা দৌড়ে ছুটে এলো ঘরের মধ্যে। অ্যাম্বুলেন্সের কথা বলেই ফোনে ডায়াল করতে থাকে এমার্জেন্সি নাম্বার। অনিন্দকে ইমিডিয়েট হসপিটালাইজড করতে হবে, সম্ভবত হার্ট অ্যাটাক। থানায় বসে চিন্তিত মুখে কাপের পর কাপ চা উড়িয়ে চলেছে অনিক। সাথে চলছে একের পর এক সিগারেট। হিসেব মিলছে না কিছুই। অনিন্দ এভাবে অসুস্থ হয়ে না পড়লে হয়তো সেদিনই একটা বড় ক্লু পাওয়া যেতে পারত। অনেক নিশ্চিত যে অনিন্দ কিছু জানে এবং যে কোনো কারণে হোক প্রকাশ করতে পারছে না। হয়তো সেটাই অনিন্দর গুরুতর অসুস্থতার কারণ। কিন্তু কি সেই কারণ? সেটা কি শুধুই সুদীপ্তকে বরখাস্ত করার অনুশোচনা? সুদীপ্তর মৃত্যু যে অনিন্দকে অস্থির করে তুলেছে তাতে কোনো সন্দেহই নেই। কোন পাপের কথা বারবার বলছিল অনিন্দ? এমন কোন ঘটনা আছে নেপথ্যে যার কারণে দুজন নিরপরাধ মানুষকে প্রাণ খোয়াতে হলো? প্রশ্নের পর প্রশ্ন অনেকের মাথায় হাতুড়ির মতন পিটে চলেছে। উত্তর যার কাছে সে এই মুহূর্তে ধরা ছোঁয়ার বাইরে। অনিন্দ অ্যাপোলোতে অ্যাডমিট, ম্যাসিভ হার্ট অ্যাটাক। বিস্তর পরীক্ষার পরে জানা গেছে মেজর হার্ট ব্লকেজ। মেডিকেল টিম সাজেস্ট করেছিল বাইপাস সার্জারি, কিন্তু অনিন্দর ব্যক্তিগত ডাক্তারের অভিমত আপাতত স্টেন্ট বসানো হোক। অনিন্দর বয়স যেহেতু কম, আশা করা যায় এই ধাক্কা সে সামলে নিতে পারবে। বাইপাস সার্জারি অন্তিম উপায়, প্রয়োজন পরে তো সেই উপায় অবলম্বন করা যাবে। গতকাল সার্জারি হয়েছে এবং অনিন্দর বুকে 3টি স্টেন্ট বসানো হয়েছে। স্যার, খালি পেটে আর কত চা সিগারেট খাবেন? কিছু খাবার আনাই? সাব ইন্সপেক্টর তরুণ এসে দাঁড়ালো পাশে। তরুণকে দেখে অনেক আধ খাওয়া সিগারেটের অবশিষ্টাংশ গুঁজে দেয় অ্যাশট্রেতে। তরুণ, তোমাকে একটা কাজ করতে বলেছিলাম আমি। তুমি কি কোনো হদিশ পেলে? দুদিকে মাথা নাড়ে তরুণ। অনেক স্যার তাকে যাদবের উপরে নজর রাখার কাজ সঁপেছিলেন। না স্যার, লোকটা শুধুই নিজের বাড়িতে আর অফিসে যাতায়াত করে। না আছে ফ্যামিলি, না আছে আত্মীয় স্বজন, কেউ আসেও না দেখা সাক্ষাৎ করতে। নিজেও ওই অল্প স্বল্প দোকান বাজারে যাওয়া আর অফিস ছাড়া কোথাও নড়ে না। খুব বোরিং জীবন যাদবের। পরপর 4-5 দিন ওয়াচে রাখলাম, তো কিছুই তো পেলাম না। না পেলে তো চলবে না তরুণ, কিছু না কিছু তো পেতেই হবে। অচেনা কারুর সাথে বুবলাই অমন হেসে হেসে আনন্দের সাথে হেঁটে বেড়াবে, আর এটা তো আর হয় না। না হ্যাঁ, ওই সিসিটিভির কথা বলছেন তো স্যার? কিন্তু ওই লোকটা তো যাদব নয়। জানি, খটকা বুঝলে, বেজায় খটকা। আচ্ছা, এক কাজ করো তো,
যাদবকে তুলে আনো আর ওর বাড়িটা ভালো করে তল্লাশি করো তো একবার। যেমন বলবেন স্যার। কি গ্রাউন্ডে তুলব? জাস্ট সিম্পল পুছতাছ, আবার কি। মিষ্টি করে তুলে আনো, তারপর এখানে দেখি কি কি ডিগ্রি অ্যাপ্লাই করা যায় বাছাধনের উপর। যাও, তুমি তুলে আনো ওকে। ওকে স্যার। আজ রবিবার, প্রকাশনী বন্ধ, বাড়িতেই থাকবে মনে হয়। যেখানেই থাকুক আজকেই চাই আমার ওকে, কুইক। ইয়েস স্যার। তরুণ তড়িঘড়ি করে 3জন কনস্টেবলকে সাথে নিয়ে দ্রুত জিপ হাঁকিয়ে বেরিয়ে গেল। এতক্ষণে অনেকের পেটের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সকাল থেকে আক্ষরিক অর্থে কোনো খাবার যায়নি পেটে। এবার কিছু না দিলে আলসার হওয়া কেউ রোধ করতে পারবে না। টেবিলের উপর থেকে বাইকের চাবি নিয়ে বেরিয়ে পড়ল অনিক। খোলা হাওয়ায় না গেলে মাথা খুলবে না। যাদবকে তুলে আনার পর কাজ আরও বাড়বে। আপাতত শরীরে ফিউয়েল ঢালা প্রয়োজন। কতদিন কাজ করছো সান্যাল প্রকাশনায়? ছোট্ট একটা বন্ধ ঘরের চেয়ারে বসে আছে যাদব। ওকে তুলে আনতে তরুণকে বেশি ঝক্কি পোয়াতে হয়নি। অনিক একটা চেয়ার টেনে এনে যাদবের মুখোমুখি বসে পড়ে। তরুণ দেওয়াল ঘেঁষে চুপ করে দাঁড়িয়ে যাদবকে লক্ষ্য করছে। আমি ড্রাইভারি করি সাব, অফিসের কাজ কাম আসে না, পড়ালেখা তো জানি না বেশি। তো ড্রাইভার সাহেব, কতদিন গাড়ি চালাচ্ছ সান্যালের? অনেক বছর, 8-10 বছর হবে। বুবলাইকে তাহলে জন্ম থেকে দেখেছ কি, তাই তো? হ্যাঁ সাব। তুমি ছাড়া আর কে কে ওকে স্কুলে নিয়ে যাওয়া আসা করতো? আমি করতাম সাব। সান্যাল সাহেব আর ম্যাডাম স্কুলে গেলেও তো আমি গাড়ি চালাতাম। আর কেউ? না না সাব, বিটুয়া চেনা জানা ছাড়া যাবে না। ঠিক আছে, তাহলে বুবলাইকে স্কুল থেকে নিয়ে সেদিন কোথায় গেছিলে তুমি? কব সাব, আমি তো বিটুয়াকে নিয়ে বাড়ি যেতাম হামেশা। অবাক হওয়ার মতো প্রশ্ন করলাম কি? বাচ্চারা যেদিন নিখোঁজ হলো সেদিন ওকে ছুটির পর স্কুল থেকে নিয়ে কোথায় গেছিলে তুমি? কি বলছেন সাব? আমি তো বিটুয়াকে স্কুলে খুঁজেই পাইনি। এটা বিশ্বাস করতে বলছো আমাকে? তুমি ছাড়া বুবলাই অন্য কারোর সাথে যাবে? একটু আগে তো বললে তুমি ছাড়া নাকি বিটুয়া যাবেনি না, তাই তো? চেনা লোক ছাড়া। যাদব চুপ করে যায়। কে চেনা লোক? দাড়ি গোঁফওয়ালা ছাতা মাথায় দেওয়া লোকটা কি ওর চেনা ছিল? যাদব চুপ করেই থাকে। অনিক আবার প্রশ্নটা ছুঁড়ে দেয়। যাদব নিচের দিকে তাকিয়ে থাকে, মুখে রা নেই কোনো। অনিক আচমকা যাদবের হাত দুটো চেয়ারের সাথে শক্ত করে চেপে ধরে। মুখের কাছে মুখ নিয়ে গিয়ে হিসহিসিয়ে বলে ওঠে, উত্তর চাই, না হলে আজ তোমাকে কেউ বাঁচাতে পারবে না যাদব। বুবলাই কার হাত ধরে হেসে হেসে হেঁটে যাচ্ছিল? কে লোকটা বলো? যাদব থরথর করে কেঁপে উঠল। তার দৃষ্টি নিচে মেঝের উপর স্থির। অনিক ওর মুখটা টেনে উপরে তুলে চিৎকার করে আবার একই প্রশ্ন করল। অনিকের গায়ে জোরের কাছে হার মেনে মুখ তুললেও চোখ নিচের দিকে রেখে মুখে কুলুপ এঁটে থাকল যাদব। অনিকের ইশারায় তরুণ এসে যাদবের উপরে এলো পাথারি লাঠিচার্জ করতে শুরু করল, কিন্তু যাদবের মুখ থেকে একটা কথাও বার করা গেল না। কিছুক্ষণ পরে ঘর থেকে বেরিয়ে এলো অনিক। ক্লান্ত লাগছে তার। তরুণ ঘরের মধ্যে আহত যাদবকে রেখে বাইরে থেকে তালা বন্ধ করে দিল। থাক পড়ে এখন কয়েক ঘন্টা। থানার বাইরে ফাঁকা জায়গায় এসে সিগারেট ধরালো অনিক। পায়চারি করতে করতে সিগারেটের ধোঁয়া গিলতে থাকল সে। যেভাবে হোক যাদবের মুখ খোলাতেই হবে, কিন্তু কি উপায়ে? ভাবনার সঙ্গে অনিকের হাঁটার গতিও বেড়ে গেল। কিছুক্ষণ পরে তরুণ কাছে এসে দাঁড়ালো। তরুণকে দেখে অনেক জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই তরুণ বলল, স্যার পেয়েছি পেয়েছি স্যার। কি? ওই ওই হলুদ দাগওয়ালা ছাতাটা যাদবের ঘরেই পাওয়া গেছে। এক্সেলেন্ট, আমার গ্রেস একেবারে সঠিক। চলো, মুখ খোলাতে হবে মালটার। খুলবে? এত মার খেয়েও তো সাড়া দিল না কোনো। মারটা এবার শরীরে না তরুণ, অন্য কোথাও দিতে হবে। লেটস গো।
অনেক দ্রুত পা চালিয়ে ঘরের সামনে এসে দাঁড়ালো। তরুণ তালা খুলে দিয়েছে। ঘরে এক কোণে যাদব হাঁটুতে মুখ গুঁজে বসে আছে। অনেক চেয়ার টেনে নিয়ে গিয়ে যাদবের সামনে গিয়ে বসল। জল খাবে যাদব? অনেকের নরম স্বর শুনে মুখ তুলে তাকালো যাদব। মারের চোটে মুখের এক পাশ ফুলে গেছে, বাম চোখের পাশে ফুলে কাল সেটে পড়ে গেছে অনেকটা জায়গা। অনেক হাঁক দিল, এই একটু জল দিয়ে যা তো। একজন এসে একটা জলের গ্লাস এগিয়ে দিল যাদবের দিকে। হাত বাড়িয়ে গ্লাসটা নিয়ে জলটা এক ঢোকে শেষ করলো যাদব। ইস, খুব তেষ্টা পেয়েছিল দেখছি। আর খাবে? যাদব দুদিকে মাথা নাড়ল। অনেক মৃদু স্বরে জিজ্ঞেস করল এবার, বিটুয়াকে খুব ভালোবাসতে না তুমি? যাদব জল ভরা চোখে তাকালো অনিকের দিকে। বেশ কিছুক্ষণ সময় পরে সে বলল, হ্যাঁ সাব, হ্যাঁ সাব। তাহলে ওকে মারলে কেন? হ্যাঁ, কি ক্ষতি করেছিল বাচ্চাটা তোমার? যাদব ফের নিচু করে নিল মাথা। মুখে কোনো উত্তর নেই। অনেক ইশারা করল তরুণকে। তরুণ একটা খাম এগিয়ে দিল। অনেক খামটা খুলে যাদবের মুখের সামনে ধরল। বিটুয়ার লাশটা দেখেছিলে? দেখোনি তো? এই দেখো, ঠিক এইভাবে পাওয়া গেছে লাশটা। দেখো দেখো, তোমার আদরের বিটুয়ার কেমন মাথা ছাড়া বডি। পাচ্ছ দেখতে? হ্যাঁ, পাচ্ছ? যাদবের চুলের মুঠি ধরে মুখটা তুলে ছবিটা মুখের একদম সামনে আনলো। পাচ্ছ কি? ফাঁসি দে দো সাব, ফাঁসি দে দো। जिंदा जिंदा नहीं रहना हमें, मार डालो हमें, मार डालो। চুলের মুঠি ছেড়ে সোজা হয়ে বসল অনিক। অনিন্দ শারীরিক অবস্থা অনেকটাই উন্নতির পথে। বিপদসীমা পেরিয়ে উঠেছে সে। তবে ছুটি পেয়ে বাড়ি ফিরতে এখনো বেশ কিছুদিন দেরি আছে। ডাক্তার আরও কিছুদিন ওয়াচে রাখতে চান অনিন্দকে। ভিজিটিং আওয়ার্স শেষ হয়ে গেছে ঘণ্টাখানেক হলো। অনিন্দ চুপ করে শুয়ে নির্বাক টিভির দিকে তাকিয়ে শুয়ে আছে। তার চোখ দেখলে বোঝা যাচ্ছে যে সে টিভির দিকে তাকিয়ে থাকলেও কিছুই দেখছে না। এই সময় কেবিনের দরজা খুলে গেল। পরিচিত কণ্ঠস্বর শুনেই তাকাতে স্থির হয়ে গেল অনিন্দ। হাসি মুখে সামনে দাঁড়িয়ে আছে অনিক। অনেকের মনে হলো অনিন্দর মুখের রং কেউ মুছে দিয়েছে জোর করে। নামি হাসপাতালে সুপার ডিলাক্স সিঙ্গেল রুম। ঘরের মধ্যে বড় নরম সোফা এবং একটি আরামদায়ক চেয়ার আছে। সোফায় একজন পূর্ণাঙ্গ মানুষ আরাম করে শুয়ে পড়তে পারে। অনেক চেয়ার টেনে নিয়ে অনিন্দর কাছাকাছি বসল। অনিন্দ উত্তেজনায় তাড়াতাড়ি উঠে বসতে চাইল। দু চোখে তার তীব্র ব্যাকুলতা। কে অফিসার? কে মারলো বুবলাইকে? এ কি, এই আপনি অসুস্থ? শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। আমি বলবো বলেই তো এলাম। এভাবে উত্তেজিত হয়ে পড়লে আপনার শরীর কিন্তু আবার অসুস্থ হয়ে পড়বে। ডাক্তার কিন্তু আমাকে বার করে দেবে এখান থেকে। একটু উঠে বসি, আমাকে হেল্প করুন একটু। আপনি আগে শুয়ে পড়ুন তো, তারপর আমি বলছি। দাঁড়ান, আমি বেড উঁচু করার ব্যবস্থা করছি। অনেক একজন নার্সকে ডেকে অনিন্দর বিছানাটি একটু উঁচু করে দেওয়ার ব্যবস্থা করল। অতিরিক্ত বালিশ দিয়ে অনিন্দকে সাপোর্ট দেওয়া হলো, যাতে তার কোনো কষ্ট না হয়। নার্স বেরিয়ে যেতেই অনিন্দ অস্থির কণ্ঠে জিজ্ঞেস করল, কে মেরেছে আমার ছেলেটাকে? আহা, কোনো প্রশ্ন করবেন না, কোনো কমেন্টও করবেন না, চুপচাপ শুনবেন শুধু। যাদবকে ইন্টারোগেট করে আমরা কোনো সূত্র পাইনি। আপনাকে আগে জানানো হয়নি একটা ঘটনা, ইনফ্যাক্ট জানানোর সুযোগ পাইনি। আমরা একটি সিসিটিভি ফুটেজ পেয়েছিলাম, যাতে পরিষ্কার দেখা যাচ্ছে বুবলাই একজন অপরিচিত মানুষের হাত ধরে হেসে হেসে রাস্তা দিয়ে হাঁটছে। ফুটেজের সময় স্কুল ছুটি হওয়ার মিনিট 20 পর, আর দিন হলো যেদিন বুবলাই নিখোঁজ হয়। লোকটার মুখ একটা ছাতা দিয়ে আড়াল করা ছিল, সাধারণ কালো ছাতা। সেই ছাতা অসাধারণ হয়ে উঠেছিল অগোছালো একটা হলুদ স্পটের কারণে। ওই যেমন বিউটি স্পট হয়, ওই রকমই আর কি। তো ওই ছাতাটা যাদবের বাড়িতে পাওয়া গেছে। যাদব অনড় ছিল। 3rd ডিগ্রি অ্যাপ্লাই করেও ওর মুখ থেকে কথা বার করতে পারিনি আমরা। তাই বাধ্য হয়ে আপনার ছেলের লাশের ছবিটা ওকে দেখাতে হয়। অমন ভয়ঙ্কর একটা ছবি কোনো মানুষের পক্ষেই
সহ্য করা সম্ভব নয়। তারপর যাদব তো আবার আপনার ছেলেকে ভালোবাসতো খুব। ভালোবাসতো? তা বাস্ত অনিন্দবাবু, কোনো সন্দেহ নেই তাতে। তবে কি জানেন, সুরজকে আরো বেশি ভালোবাসত, একদম নিজের ছেলের মতোই। কে সুরজ? যাদবের দেশওয়ালি ভাই মঙ্গলের একমাত্র ছেলে। যাদবের নিজের কোনো পরিবার পরিজন নেই, মঙ্গল তার পরিবারই ওর সবকিছু ছিল। তো সেই ছেলে সুরজ একদিন হারিয়ে গেল। কত আর বয়স হবে, ওই আপনার ছেলের থেকে সামান্য কিছু বড়, বছর 8 বয়স তো হবেই। বাবার সাথে কলকাতায় এসেছিল যাদব চাচার বাড়িতে। ঘুরে ফিরে ট্রেন ধরে বাড়ি ফেরবার সময় ঘনিয়ে এলো বিপদ। শিয়ালদা স্টেশন থেকে সুরজ গায়েব হয়ে গেল। আশেপাশের কোনো দোকান থেকে পুরি সবজি কিনছিল ওর দেহাতি বাবা। সুরজ দাঁড়িয়েছিল এক কোণে। খাবার নিয়ে এসে মঙ্গল দেখে ছেলে নেই কোথাও। তারপর খোঁজ আর খোঁজ, পুলিশ থানা অনেক হয়েছে, কিন্তু ছেলেকে আর পাওয়া গেল না। অনেক থামল। অনিন্দর মুখের ওপর তার দৃষ্টি স্থির। অনিন্দর মুখ রক্তশূন্য হয়ে উঠেছে ক্রমে ক্রমে। অনিক টেবিলের উপর রাখা জলের জাগ থেকে খানিকটা জল ঢকঢক করে খেল। তারপর কিছুটা জল গ্লাসে ঢেলে অনিন্দর মুখের সামনে ধরে নরম স্বরে জিজ্ঞেস করল, আপনি কি একটু জল খাবেন? আপনার ঠোঁট শুকিয়ে গেছে, একটু ভিজিয়ে নিন, এত কড়া কড়া ওষুধ যাচ্ছে শরীরে। অনিন্দ জলটা নিয়ে ছোট্ট একটা চুমুক দিল। অনিক গলা খাঁকড়িয়ে বলল, হ্যাঁ, তো যা বলছিলাম, দেশে আর ফেরা হলো না মঙ্গলের। খবর পেয়ে দেশ থেকে ওর বউ ছুটে এলো। কলকাতাতেই খালপাড়ের একটা বস্তিতে বাস হলো ওদের। সারাদিন থানার চক্কর কাটতে হয়। ছেলে না জানি কোথায় পড়ে আছে, না নিয়ে দেশে ফিরবে কি করে। মাসের পর মাস চলে যায়, ছেলের কোনো খবর দিতে পারে না পুলিশ। একদিন জানতে পারল মঙ্গল সুরজ পাচার হয়ে গেছে। কলকাতা জুড়ে শিশু পাচার চক্রের র্যাকেট ঘুরছে। কত বাচ্চা ঘর ছাড়া হয়, সুরজও তাদের মধ্যে একজন। মঙ্গল বুঝল ছেলে ফিরে পাওয়ার তাদের আর কোনো সম্ভাবনা নেই। দেশে ফিরে যেতে বাধ্য হয়ে গেল তারা। বলা ভালো, পুলিশের তাড়নাতেই ফিরে যেতে হলো। এর সাথে বুবলাইয়ের খুনের কি সম্পর্ক অফিসার? আমাকে এসব গল্প কেন বলছেন? পেশেন্স অনিন্দবাবু, পেশেন্স। একটু ধৈর্য ধরুন, আমি তো বলছি আপনাকে। তার আগে আচ্ছা একটা কথা বলুন তো, সেদিন আপনার বাড়িতে সুদীপ্তকে নিয়ে কি যেন বলেছিলেন আপনি, মনে আছে? অনিন্দ চুপ করে মাথা নাড়ল দুদিকে। অনিক আবার বলতে শুরু করল, সে যাকগে, পরে জেনে নেবক্ষণ। আপনার সুস্থতা সবার আগে। তো যা বলছিলাম, আপনি তো সুদীপ্তকে বরখাস্ত করলেন, আর সুদীপ্ত ছিন জোকের মতো আপনার পিছনে লেগে পড়ল। ওকে জানতেই হবে 30 লাখ টাকা কোথায় গেল আর তার দায়ভার কেন তার উপর চাপানো হলো। এইসব গোয়েন্দাগিরি করতে গিয়ে সুদীপ্ত জেনে গেল আপনি শিশু পাচার চক্রের একজন হোতা। এতটা বলে থামল অনিক। অনিন্দ মাথা নিচু করে আছে, তার আর বলার মতন কিছুই নেই। অনিক বলতে শুরু করলো আবার, যাক, নিঃশব্দে মেনে নিলেন তাহলে আপনার অপরাধ। এবার আপনার ঘটনায় আসি। সুদীপ্ত সমস্ত ঘটনায় যাদবকে খুলে বলল। যাদবকে বলার পিছনের কারণ আছে অবশ্য। একমাত্র যাদবই আপনার সাথে সর্বক্ষণ থাকে, তাই আপনি কখন কোথায় যাচ্ছেন, কার সাথে দেখা করছেন, তার খবরাখবর যাদবের জানা কথা। সুদীপ্তর কাছে শুনে যাদব আপনার উপর নজরদারি করতে শুরু করল, যদিও তার মধ্যে বেশ অবিশ্বাস ছিল। এছাড়াও সুদীপ্তর কথাটা সবটা বিশ্বাস করতে পারেনি সে। ক্রমে ক্রমে যাদব বুঝল আপনি লোকটা একেবারেই 2 নম্বরই। মুখে সজ্জন এবং অমায়িক মানুষ হলেও প্রকৃতপক্ষে নিকৃষ্ট একটি জীব বই কিছু নন। যাদবর স্বাভাবিক মোটা বুদ্ধিতে 2 2 4 করে ফেলল। সে জানে না সুরজের গায়েব হওয়ার পিছনে আপনার হাত আছে কিনা আদৌ, কিন্তু আরো হাজার হাজার বাচ্চার দুর্ভাগ্য আপনার হাতে তো লেখা হয়েছে। মঙ্গলকে সে ডেকে পাঠালো কলকাতায়। তারপরের হিসাবটা সহজই। বুবলাই? স্কুল থেকে যাদব রিসিভ করে বুবলাইকে। গাড়িতে আগে থেকে মঙ্গল বসেছিল। মঙ্গল তার পিতৃমুখী স্বভাবের কারণেই সহজেই মিশে যেতে পেরেছিল বুবলাইয়ের সাথে। মঙ্গল যাদব চাচার ভাই হয়, তাই তাকে অবিশ্বাস বা সন্দেহ করার তো কোনো কারণই নেই। মঙ্গল চাচার সাথে তাই সে হাত ধরে খুশি মনে কাঠি আইসক্রিমটা কিনতে গেছিল।
বরফওয়ালা কাঠি আইসক্রিমের উপর বড্ড লোভ যে ছোট বুবলাইয়ের। ওকে তো আপনারা খেতে দিতেন না সেটা। ওর ওর যে আমাকে বলতে দিন। বরফ কাঠি নিয়ে এদিক সেদিক একটু ঘোরাঘুরি করে তারপর আবার ওরা গাড়িতে ফিরে আসে। নিরাপদ দূরত্বে গাড়ি পার্ক করে এই সময়ের ফাঁকে যাদব আরেকবার স্কুলে গিয়ে কার্ড দেখিয়ে বুবলাইয়ের খোঁজ করে বিফল মনোরথ হয়ে ফিরে আসে। গাড়িতে ফিরে এসে দেখে বুবলাইয়ের খুব আনন্দ হয়েছে, সে মন দিয়ে কাঠি আইসক্রিম খাচ্ছে। এই সুযোগটাই দরকার ছিল মঙ্গলের। ক্লোরোফর্ম দেওয়া রুমাল সে চেপে ধরে বুবলাইয়ের মুখের ওপর। একই ছোট্ট প্রাণ, তাই অসুস্থ থাকে, জ্ঞান হারাতে বেশি সময় নেয়নি। অনিন্দকে মাঝপথে থামিয়ে দেয় অনিক। একটা গোঙানি শোনা গেল অনিন্দর মুখে। হাতের কাছে রাখা ছোট্ট তোয়ালেটা সে মুখে চেপে ধরেছে, চোখ ফেটে জল বেরিয়ে আসছে তার। অনিক বলে চলল, এবার যাদবের হাতের খেল। দ্রুত গাড়ি চালিয়ে মঙ্গলের খালধারের বস্তির বাড়িতে নিয়ে গিয়ে তুলল আপনার ছেলেকে। দেশে ফিরে গেলেও বস্তির বাড়ির ভাড়া গুনে যেত যাদব। ঘরখানা সে ছাড়েনি মোটেও। মঙ্গল সপরিবারে কখনো ফিরলে তার যেন ঘরের অভাব না হয়। ওদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র বাচ্চাটাকে তুলে এনে আপনাকে মানসিকভাবে শাস্তি দেওয়া। বুবলাইকে খুনের অভিপ্রায় ছিল না ওদের, কিন্তু কপাল। প্রতিশোধের তাড়নায় যাদব মঙ্গলকে বলতে একেবারে ভুলে গেছিল যে বুবলাইয়ের অ্যাকিউট অ্যাজমা আছে। ওর জন্য ঠান্ডা জল বা বরফ একেবারে বিষ, তার উপরে কড়া ডোজের ক্লোরোফর্মের ধকল। এর সাথে জুড়ে ছিল গোদের ওপর বিস্ফোরা। এমন একটা জায়গায় এনে বুবলাইকে রাখা হলো যে জায়গাটা অস্বাস্থ্যকর জায়গার মধ্যে সেরা তকমা পায়। নোংরা খাল, উনুনের ধোঁয়া, চারপাশে জঞ্জাল, নোংরা পুঁতি গন্ধময় একটা নরককুণ্ড বলতে পারেন। অন্তত আপনার ছেলের জন্য তো বটেই। ফলে অ্যাট্যাক হলো, অ্যাজমা অ্যাট্যাক। প্রায় জ্ঞানীর অবস্থাতেই প্রবল শ্বাসকষ্ট শুরু হয়ে গেল ওর। যাদব ততক্ষণে আপনাদের কাছে। আপনি আমার থানায় এসেছেন রিপোর্ট লেখাতে। ওদিকে মঙ্গল বুঝতে পারছে না যে কিভাবে সামলাবে বাচ্চাটাকে। যাদবকে ফোন করা যাবে না, বারণ করা আছে। কি করবে, কাকে ডাকবে বুঝতে না বুঝতেই সব খেলা শেষ হয়ে গেল। আপনার সঙ্গে যখন আমরা দৌড়োদৌড়ি করছি বুবলাইয়ের সন্ধানে, তখন অলরেডি সে লাশ হয়ে গেছে। ভয় বিহল মঙ্গল সারাক্ষণ আপনার ছেলের দেহটাকে আগলে বসেছিল। রাত ঘন হতে লাশ তুলে সে রেল লাইনের উপরে রেখে আসে। মঙ্গল জানত দূরপাল্লার ট্রেন ঠিক কখন আসবে, তাই বডিটা এমনভাবে রাখলো সে যাতে রেলের চাকা ঠিক বুবলাইয়ের মাথা পিষে দিয়ে বেরিয়ে যায়। জামা কাপড় সে আগেই খুলে নিয়েছিল। স্কুল ইউনিফর্ম থাকলে যে খোঁজ পাওয়া সহজ হয়ে যেত। মঙ্গল কি চেয়েছিল জানেন? ছেলেটা তো আর ফিরবেই না আপনার কাছে, আপনি ওর মতো জীবনভর অপেক্ষায় থাকুন আর হাহাকার করুন। কিন্তু ওই কপাল, একটা পায়ের রেয়ার অপারেশন আর স্ক্রু, এই দুটোই চিনিয়ে দিল বুবলাইকে। মঙ্গলকে আমরা ধরেছি, ও পালানোর চেষ্টাও পর্যন্ত করেনি। ওই বস্তির ঘরে গুম মেরে বসেছিল। অনিন্দ মুখে তোয়ালে চাপা দিয়ে কান্নার আওয়াজ আটকাতে পারছে না কিছুতেই। পাপ, এই পাপের ফল তাকেই সহ্য করতে হবে আজীবন। ভগবান কেন যে বাঁচিয়ে রাখলো তাকে, এগুলো শোনার আগেই যদি সেদিন মরতে পারত সে, তাহলে মাথা ঠুকে ঠুকে নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করছিল অনিন্দর। অনিক উঠে এসে দাঁড়ায় অনিন্দর সামনে। একটা কথা মনে রাখবেন অনিন্দবাবু, টাকা জীবনের সব কিছু নয়। আপনার ডার্টি গেমের শিকার হতে হলো আপনারই আত্মজকে। যাই হোক, সুদীপ্ত খুনের তদন্ত আমি করে ফেলবো এরই মধ্যে। কে জানে আপনার আর কি কি কীর্তি সামনে আসবে। আপাতত আপনার ঘরের সামনে প্লেন ড্রেসে দুজন পুলিশ থাকলো, পাহারা দেবে আপনাকে। এছাড়াও যাদব আর মঙ্গল সবাই ধরা পড়েছে। ওদের যা শাস্তি প্রাপ্য তাই ওরা পাবে। আপনার ভাগের শাস্তিও তোলা থাকলো, সেরে উঠুন তাড়াতাড়ি। জেলের ভাত আপনার জন্য বরাদ্দ আছে। যতক্ষণ না শারীরিকভাবে সেরে উঠছেন ততদিনই রেহাই আপনার। মনে মনে তো আগেই মরে বসে আছেন আপনি, মরার উপর আবার খাড়ার ঘা মেরে কি হবে। এছাড়াও একটা বড় কাজের দায়িত্ব এসে পড়লো আমার কাঁধে। আপনাদের এই শিশু পাচার চক্রকে সমূলে উপড়ে তুলতে হবে যে, বুঝলেন? অনিন্দর কাঁধে হাত রাখল অনিক। এই ব্যাপারে আপনার সাহায্য পাওয়া যাবে নিশ্চয়। অনিন্দ মুখ তুলে তাকালো। ওর মুখের দিকে তাকিয়ে অনিকের মতন দুঁদে নিরস অফিসারের বুকের ভেতরটাও
চিনচিন করে উঠল। আপনি আমাদের সাহায্য করুন অনিন্দবাবু। তাতে আপনার শাস্তিটা কতটা কম হবে সেটা বলতে পারছি না, তবে প্রায়শ্চিত্ত তো হবে কিছুটা। বুবলাই অন্তত অভিমান করে মুখ ফিরিয়ে থাকবে না আপনার থেকে। যাই হোক, আজ আমি আসি, আপনি নিজেকে সামলে নিন। ডাক্তারকে বলা আছে উনি ঘুমের ওষুধ দেবেন আপনাকে। ঘুমানোর একটু চেষ্টা করুন অনিন্দবাবু। নিজের পাপ স্খলন করার একটা সুযোগ পাচ্ছেন আপনি, সেটা কাজে লাগান। আমি আবার কাল আসবোখন, ঠিক আছে? অনেক ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে যায়। বাইরে বেরিয়ে সে পাহারারত পুলিশ কর্মীদের নির্দেশ দেয়, একজন কেবিনের বাইরে এবং একজন ভেতরে পালা করে ডিউটি দেবে। অনিন্দকে একা রাখা ঠিক হবে না। আইসি স্যারের নির্দেশ অনুসারে একজন পুলিশ কর্মী কেবিনে প্রবেশ করে থমকে দাঁড়ালো। অনিন্দ মুখের মধ্যে তোয়ালেটা যত সম্ভব পুড়ে দিয়েছে। প্রাণপণে সে তার কান্না রোধ করতে চাইছে, কিন্তু নিষ্ফল প্রচেষ্টা। গোঙাচ্ছে অনিন্দ, কিছু একটা বলছে সে, মুখের মধ্যে তোয়ালে গোঁজা বলে স্পষ্ট হচ্ছে না শব্দ। কান পাতে পুলিশ কর্মী। অনেকক্ষণ চেষ্টার পর একটাই ডাক শুনতে পায় সে, যেন অনেক দূর থেকে ভেসে আসা আর্তনাদ। বুবলাই, বুবলাই, আমার বুবলাই রে, বুবলাই, বুবলাই। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে। আর যদি খুব ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে তো অবশ্যই অন করে দেবেন, তাতে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকের গল্পে যেসব কলাকুশলীরা অভিনয় করেছেন তাদের ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই চেক আউট করতে ভুলবেন না। লেখিকা শাশ্বতী চৌধুরীর গল্পের বই যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সংগ্রহ করতে পারেন। আজকের গল্প পাঠ, গল্পের সূত্রধার, গল্পের পরিচালনা এবং পরিকল্পনায় ছিলাম আমি, সন্তু। শব্দ সংযোজন, আবহ এবং প্রচ্ছদে দাস স্টুডিও। গল্পটির নাট্যরূপ দিয়েছে তুহিন। তবে আজকের জন্য এটুকুই। ফিরছি আরও একটি টানটান থ্রিলার গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন রাজদেবী 2.0।